আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু কাইন্ডলি আপনারা জানিয়ে দেন যে আমার কথা স্পষ্ট কিনা, একটু কাইন্ডলি জানিয়ে দেন, ওকে? এবং একটু দেরি হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ওকে, আমি একটু কমেন্ট পড়ছি, আমি আরেকটা ফোন নেওয়ার ব্যবস্থা করি। একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দেন যে আমার কথা শুনতে পারা যাচ্ছে কিনা। পাশাপাশি আজকে একাডেমিক এবং অ্যাডমিশন শিক্ষালয়কে অনেক ধন্যবাদ যে আমাকে একটা ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো একটু আমি ক্লাসটা স্টার্ট করব, বাট তার আগে আমি শিওর হতে চাচ্ছি যে আসলেই আমার কথাগুলো স্পষ্ট কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। ওকে, ওকে, অল ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা আজকে কোষ রসায়ন পড়ব। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি সেট আপে আমি একটা নতুন সেট আপ আনলাম। মূলত আবারও ধন্যবাদ জানাই এই গ্রুপটাকে। ভাবলাম যে না, একটু সেট আপটা চেঞ্জ করা দরকার যাতে পুরো বোর্ডটা তোমরা দেখতে পাও। ওকে, তাহলে আমি স্টার্ট করছি। আমাদের আজকে টপিক হচ্ছে, আমরা আজকে এমন একটা টপিক স্টার্ট করব যেটা আজকেই আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। কোষ রসায়নে অনেকগুলো টপিক আছে, টোটাল 5টা টপিক আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং এনজাইম। আমি আজকে একটা টপিক স্টার্ট করে শেষ করব এবং অন্যান্য টপিকগুলোর কারো যদি কোনো খুব বেশি প্রবলেম থাকে সেগুলো নিয়েও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, তো ঠিক আছে, আমরা কথা আর না বাড়িয়ে স্টার্ট করি। ওকে, তো আমাদের আজকের যে টপিক ইনশাআল্লাহ শেষ করব এবং আশা করছি যে এরপর থেকে আর এই টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকবে না। যতগুলো বই আছে সব বই মিলে আমরা আজকের এই ক্লাসটা নিব। সেটা হচ্ছে, তোমরা সবাই লিখো। আমি ক্লাসে নর্মালি তুমি করেই বলি, সো এখানে আমি সবাইকে তুমি করে সম্বোধন করছি। আমি একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করব। সেই কোশ্চেনটা হচ্ছে, কেউ একজন আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো অ্যামিনো অ্যাসিড কার ডেরিভেটিভ, অর্থাৎ কোন যৌগ থেকে অ্যামিনো অ্যাসিড উৎপত্তি। ডেরিভেটিভ মানে অবশ্যই আমরা জানি ডেরিভেটিভ কথাটা এসেছে ডিরাইভড থেকে, অর্থাৎ উদ্ভূত। যেমন উদ্ভূত প্রোটিন আছে, উদ্ভূত লিপিড আছে। সো আমি একটা প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটা স্টার্ট করি এবং আজকে আমরা ইনশাআল্লাহ অ্যামিনো অ্যাসিডের একদম সব কিছু শেষ করে ফেলবো খুব সহজেই। আমরা এর বৈশিষ্ট্য পড়বো, আমরা এর ব্যবহার পড়বো, আমরা এর 4-5টা শ্রেণী বিভাগ আছে পড়বো, এবং এখান থেকে আমরা চলে যাব প্রোটিনে, দেন চলে যাব এনজাইমে। ওকে, তো আমার প্রশ্নের আনসার যদি কারো জানা থাকে, প্রশ্নটা হচ্ছে এই যে অ্যামিনো অ্যাসিড কার ডেরিভেটিভ। কেউ যদি বলতে পারো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে অ্যামিনো অ্যাসিড কার ডেরিভেটিভ। কারো জানা আছে কিনা? আচ্ছা, অনেকে বলেছে প্রোটিন। ওকে, মানে প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যারা এটা ভেবেছো। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চেয়েছি, খেয়াল করো। প্রথম যে আমাদের পড়া সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের আবিষ্কারকের 2টা নাম আছে। এর মধ্যে একটা নাম হচ্ছে ফিশার, এর মধ্যে একটা নাম হচ্ছে ফিশার। ওকে, নামই ফিশার, এমন না যে মাছ ধরে সে ফিশার। তো জেনে রাখা ভালো, এই ফিশার থেকে তোমাদের বইয়ে টোটাল 4টা বা 5টা কথা আছে। তো সব কথাগুলোকে যদি আমি একসাথে বলে দিই, যে বিজ্ঞানী ফিশার ইনি 1 নাম্বার অ্যামাইনো অ্যাসিড এই নামটা নামকরণ করেন অ্যামাইনো অ্যাসিড। সো কেউ কেউ এটাকে অ্যামিনো অ্যাসিডও বলে, তোমরা যে কোনো একটা বলতে পারো, সমস্যা নেই। নাম্বার 2,
তোমরা আরএইচ ফ্যাক্টর নাম শুনেছ নিশ্চয়ই। আরএইচ ফ্যাক্টর 6টা অ্যান্টিজেনের সমষ্টি, এই কথাটাও বলেন বিজ্ঞানী ফিশার। তাহলে আরএইচ ফ্যাক্টর 6টা অ্যান্টিজেনের সমষ্টি, এই কথাটা কে বলেন? ফিশার। এরপরে যেটা আমরা শিখব সেটা হচ্ছে বা জানব রাইবোজ। রাইবোজ এটাও আবিষ্কার করেন বিজ্ঞানী ফিশার। এবং লাস্ট যেটা ফিশার সম্পর্কে আমরা জানবো সে জিনিসটা হচ্ছে, আমরা জানি গ্লুকোজের 2 ধরনের স্ট্রাকচার আছে, বিশেষ করে যারা তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো এবং অ্যাডমিশন প্রার্থী, যারা নিউ ফার্স্ট ইয়ার তারা হয়তো বা নাও জানতে পারে। সো গ্লুকোজের 2 ধরনের স্ট্রাকচার আছে, একটা হচ্ছে রিং স্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে শিকল স্ট্রাকচার। তো বিজ্ঞানী ফিশার গ্লুকোজের যে চেইন বা শিকল স্ট্রাকচার সেটা দিয়েছেন। তাহলে গ্লুকোজের শিকল স্ট্রাকচার দিয়েছেন বিজ্ঞানী ফিশার। তো এখন কথা হলো, আমি শুরুতে একটা কাজ করলাম, একটু বুঝতে হবে যে আসলে আমি আজকে একটা টপিক পড়াবো, এই টপিকের সাথে আমি তোমাদেরকে একটা জিনিস জানান দিব যে আসলে বায়োলজিটা কয়েকটা স্টাইলে পড়তে হবে। সো আমি এখানে যে স্টাইলটা প্রথমে স্টার্ট করলাম, এই বিষয়টাকে বলা হয় কোরিলেশন, এবং এটা খুব ইম্পর্টেন্ট বায়োলজি শুধু না, যে কোনো পড়ার জন্য, যে কোনো অধ্যায় পড়ার জন্য। সেটা কি? সেটা হচ্ছে আমরা অ্যামিনো অ্যাসিড একটা টপিক পড়ছি, যেটার আবিষ্কারক বা নামকরক হচ্ছে ফিশার। বাট আমরা জানি এই ফিশার ইনি আরও অনেক কথা বলেছেন এক এক চ্যাপ্টারে, এক এক জায়গায়। তাহলে আমরা ফিশার কি বলেছেন সব কথাগুলোকে একসাথে এনে এই যে 4টা জিনিস পেলাম, যদি পরে আমরা দেখি আরও একটা আছে ফিশার দিয়ে, সেটাও আমরা এখানে অ্যাড করব। এই বিষয়টাকে বলা হয় কোরিলেশন, এবং বিশেষ করে বায়োলজি পড়ার একটা ইম্পর্টেন্ট অংশই হচ্ছে এইটা। মনে করো তুমি দেখছো কোনো একটা কিছুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে তোমাদের বায়োলজি বইয়ে অনেক জায়গায় দেখবা 25 সেন্টিমিটার আছে। তাহলে কি 25 সেন্টিমিটার আছে সবগুলো যদি তুমি একসাথে করে লেখো, তাহলে কি হয়ে গেল? 25 সেন্টিমিটারগুলো একসাথে হলো, যেগুলো বিভিন্ন জায়গায় ছিল। এই বিষয়টাকে বলা হয় কোরিলেশন। তো যেহেতু 25 সেন্টিমিটার নিয়ে আসলাম, আমি 4টা জিনিস অন্তত তোমাদেরকে লিখে দিই। সেটা হচ্ছে ইউরেটার, পাকস্থলী, অন্ননালী এবং ডিওডেনাম। সো এই 4টা জিনিস হচ্ছে 25 সেন্টিমিটার, তোমরা মনে রাখবে। যদিও বিভিন্ন বইয়ের রেঞ্জে অনেক কিছু রেঞ্জ দেওয়া আছে, সহজ কথা হচ্ছে এটাই যে এইখানে 3টা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্ননালী, এটা পাকস্থলী, এটা ডিওডেনাম, অর্থাৎ পরপর 3টা জিনিসের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। এবং আরেকটা হচ্ছে রেচন নালী, তার মানে এই নালীগুলো দিয়ে ফাইনালি আমরা হাগু করব। একটা হাগুর নালী 3টা হাগুর জায়গায় এবং একটা মুতুর জায়গায়, কিন্তু এই 25 সেন্টিমিটার একটু মনে রাখো। পাশাপাশি দেখবা তোমাদের বইয়ে 1500 দিয়ে 5টা কথা আছে। যেমন আমরা যে থুতু ফেলি, এটাকে আমরা বলি লালারস, রাইট? লালারস মানেই তো থুতু। তো আমরা আমাদের দেহে ডেইলি থুতু উৎপন্ন হয় 1500 ml। আবার আমরা ডেইলি মূত্র বিসর্জনও করি 1500 ml। তাহলে একসাথে আমরা মিলিয়ে পড়তে পারি যে মানুষ ডেইলি থুতু করে 1500, না মানুষ ডেইলি মুতুও করে 1500 ml। ওকে, তাহলে আশা করি মুতু থুতু 1500 মিল আছে। আবার যখন তোমরা সমন্বয় এবং নিয়ন্ত্রণে পড়বা, সেখানে দেখবা যে মানুষের মস্তিষ্কের আয়তন আছে 1500 ঘন সেন্টিমিটার। সো মস্তিষ্ক মানেই মাথা, তাহলে মুতু থুতু আর একটা হচ্ছে মাথু, অর্থাৎ মাথুর বেলায় আয়তন হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার। আবার যখন তোমরা পরিপাক ও শোষণ পড়বা, সেখানে দেখবা মানুষের যে কলিজা আছে, যাকে আমরা যকৃত বলি, এই যকৃত 1500 ঘন সেন্টিমিটার রক্ত জমা রাখতে পারে। তার মানে যকৃতের বেলায়ও কিন্তু একটা 1500 আছে। এবার যদি আব্দুল আলিম স্যারের বইয়ে যাই, আলিম স্যারের বইয়ে একটা শব্দ আছে যেটা হচ্ছে রেসিডিউয়াল ভলিউম, সেটাও হচ্ছে 1500 ml। রেসিডিউয়াল ভলিউম
সেটা হচ্ছে 1500 ml। প্রশ্ন হচ্ছে ভাইয়া রেসিডিউয়াল ভলিউম মানে কি? রেসিডিউ কথাটার অর্থ হচ্ছে অবশিষ্ট, অর্থাৎ আমি এই যে প্রশ্বাস নিলাম, দেন প্রশ্বাস নেওয়ার পর নিঃশ্বাস ছাড়লাম, এই নিঃশ্বাস ছাড়ার পরেও আমার ফুসফুসে যে অবশিষ্ট বায়ু আছে সেই বায়ুটাই হচ্ছে রেসিডুয়াল ভলিউম, এবং এই বায়ুর পরিমাণও হচ্ছে 1500 ml। তাহলে টোটাল বায়োলজি বইয়ে 1 2 3 4 5 এই 5টা জায়গায় 1500 আছে। আরও যদি থাকে বোটানিতে সেটা তোমরা অ্যাড করবা। এই যে একই রকম সংখ্যাভিত্তিক তথ্য আমরা একসাথে করলাম, এই বিষয়টাকেই বলা হয় কোরিলেশন। সো আশা করছি 2-3টা এক্সাম্পল আমি কোরিলেশনের দিতে পেরেছি এবং তোমরা একটা ধারণা পেয়েছো যে একই রকম তথ্য যখন আমরা দেখব সেক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে কোরিলেট করব। এখন যদি আমি 1500 এই 5টা একবার পড়ি, যে মুতু, থুতু, মাথু, যকৃতু অ্যান্ড রেসিডিউ, আশা করছি সবগুলো খুব মিল আছে। সো আমার সাথে তোমরা বলো, আমি ক্লাস শেষে জিজ্ঞেস করব, পারলে কাউকে লাইভে নিয়ে এসে জিজ্ঞেস করবো যে বলো তো 1500 দিয়ে কি আছে। তাহলে মুতু, থুতু, মাথু, যকৃতু অ্যান্ড রেসিডিউ। ওকে, এই 5টা হচ্ছে 1500। বাই দ্য ওয়ে আমি অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিড পড়াচ্ছিলাম বা অ্যামাইনো অ্যাসিড পড়াচ্ছিলাম। ডাস্টার কই গেল? ওকে, হাত দিয়ে মুছে ফেলি। তো অ্যামিনো অ্যাসিডের শুরুতেই আমি একটা নাম লিখিয়েছি, সেটা হচ্ছে ফিশার। তোমরা আজকে এটাই মনে রাখো, ফিশার। এবং এই ফিশার দিয়ে আমরা 4টা কথা একসাথে করেছি, যেটা আজকের পড়ায় না বাট একসাথে করেছি, এতে করে আমাদের ওই দিকেও মনে থাকবে। এটা হচ্ছে কোরিলেশন। এবার আসো, আমি যদি একটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার আঁকি, এই স্ট্রাকচারে মাঝখানে থাকবে কার্বন, এবং আমরা জানি কার্বনের 4টা হাত। এই 4টা হাতে ভিন্ন ভিন্ন 4টা জিনিস থাকবে। এর মধ্যে একটা হাতে থাকবে অ্যামিন মূলক, একটা হাতে কি থাকবে? অ্যামিন মূলক। আর একটা হাতে থাকবে অ্যাসিড মূলক। তাহলে খেয়াল করো, যৌগটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড, তাহলে এর এক হাতে আছে অ্যামিন এবং আর এক হাতে আছে কি? অ্যাসিড। তাহলে আরও 2টা হাত ফাঁকা থাকলো। এই 2টা হাতের মধ্যে অলওয়েজ একটা হাতে থাকবে হাইড্রোজেন গ্রুপ, এবং বাকি যে হাতটা থাকলো, আসল কাহিনী হচ্ছে এই হাতে। এই হাতে বিভিন্ন মৌল এবং মূলক যুক্ত হবে এবং অ্যামিনো অ্যাসিডের নাম চেঞ্জ হবে। তাহলে মানবদেহে যত অ্যামিনো অ্যাসিড আছে, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারে কার্বনের 3 হাতে এই 3টা জিনিস ভাইয়া অলওয়েজ ফিক্সড। শুধু এই হাতটা, যার নাম দেওয়া হয়েছে আর গ্রুপ, এই আর গ্রুপে বিভিন্ন মৌলমূলক যুক্ত হবে এবং অ্যামিনো অ্যাসিডের নাম কি হবে? ভিন্ন হবে বা চেঞ্জ হবে। তাহলে তোমাদের হাসান স্যারের বইয়ে দেখবা লেখা আছে যে একটা অ্যামিনো অ্যাসিডে কেন্দ্রীয় কার্বন পরমাণুর 4 হাতে 4টা জিনিস থাকে। তাহলে কি কি সেই 4টা? যেহেতু যৌগটার নাম অ্যামিনো অ্যাসিড, তাহলে একটা অ্যামিন মূলক থাকবে, একটা কার্বক্সিল মূলক থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, এবং আর একটা হাতকে আমরা বলবো আর গ্রুপ। এবং এই আর গ্রুপটা বিভিন্ন মৌলমূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, হয়ে অ্যামিনো অ্যাসিড ভিন্ন ভিন্ন নাম হবে। এবার একটা জিনিস খেয়াল করো তো, এই যৌগটার সাথে মিল আছে কোন যৌগের? আমি যদি কার্বনের 4 হাতে 4টে এইচ দেই, তাহলে এই যৌগটাকে কিন্তু আমরা বলছি মিথেন। এই যৌগটাকে আমরা কি বলছি? মিথেন। তো মনে করো মিথেনের এই হাইড্রোজেনটা অ্যামিন দ্বারা প্রতিস্থাপিত হলো, মিথেনের এই হাইড্রোজেনটা COOH দ্বারা প্রতিস্থাপিত হলো, এবং এই হাইড্রোজেনটা আর গ্রুপের কোনো একটা কিছু দ্বারা প্রতিস্থাপিত হলো। তাহলে দেখো তো, তাহলেই কি আমরা একটা অ্যামিনো অ্যাসিড পেলাম না? সো এটাই আমার ছিল ফার্স্ট কোয়েশ্চেন, যেটা আমাদের তোমরা যখন MBBS যখন পড়বা দেখবা যে ফার্স্ট ইয়ারের দিকে টিচাররা জিজ্ঞেস করে যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যাকচুয়ালি মিথেন ডেরিভেটিভ, অর্থাৎ সেটা মিথেন এসেছে। মিথেনে কার্বনের 4 হাতে 4টে এইচ থাকে এবং এইচ 2টা স্থাপিত হয়ে যা হয়, এটাই হচ্ছে কিন্তু অ্যামিনো অ্যাসিড। তো যাই হোক, এটা তোমাদের বইয়ে নাই, না পারলেও চলবে। তাহলে এতক্ষণ আমি যেটা দেখালাম সেটা হচ্ছে ফিশার নিয়ে 4টা কথা, এবং কার্বন পরমাণুর 4 হাতে 4টা জিনিস থাকে, সেই বিষয়টা আমি এখন দেখালাম। এবার আমি যেটা দেখাবো আরও 4টা জিনিস, সেটা হচ্ছে এই আর গ্রুপ নিয়ে আমি এখন কথা বলবো। সেটা হচ্ছে যে এই আর গ্রুপটাতে বিভিন্ন মৌল বা মূলক কিন্তু যুক্ত হতে পারে। যদি এই আর গ্রুপে হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ লাইনটা আমি লিখি, আর গ্রুপ যদি এইচ হয়, তাহলে এই যে অ্যামিনো অ্যাসিডটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যামিনো অ্যাসিডটার নাম হবে গ্লাইসিন।
তাহলে কি হলো, আর গ্রুপটা যদি এইচ হয়, অর্থাৎ আর গ্রুপ যদি হাইড্রোজেন হয়, তাহলে এই অ্যামিনো অ্যাসিডের নামটা হবে গ্লাইসিন। এভাবে তোমাদের বইয়ে 4টা জিনিস লেখা আছে, যেটা এমসিকিউ এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তো নেক্সট হচ্ছে আর গ্রুপ যদি মিথাইল হয়, অর্থাৎ এই আর গ্রুপটা যদি মিথাইলমূলক হয়, এবার এই অ্যামিনো অ্যাসিডটার নাম হবে অ্যালানিন। ওকে, এভাবে আর গ্রুপটাতে যদি ওএইচ মূলক হয়, তাহলে নাম হবে সেরিন। এবং লাস্ট ওয়ান, আর গ্রুপটা যদি সালফারমূলক যুক্ত হয়, তখন এই অ্যামিনো অ্যাসিডের নামটা হবে সিস্টিন। তো এরকম করে আরও অনেক লেখা যাবে, বাট তোমাদের পাঠ্য বইয়ে এই 4টা দেওয়া আছে, তোমাদের পাঠ্য বইয়ে এই 4টা দেওয়া আছে। তাই পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে আশা করছি যে এই 4টা থেকেই থাকবে। তো এই 4টা তোমাদেরকে মনে রাখতে হবে, এবং পরীক্ষায় 2ভাবে কিন্তু কোশ্চেন আসবে। নাম্বার 1, প্রশ্ন হতে পারে যে আর গ্রুপ যদি এইচ হয়, তাহলে অ্যামিনো অ্যাসিডের নাম কি? অপশন এ, বি, সি, ডি। অথবা পরীক্ষায় যদি কোশ্চেন আসে, এভাবেও আসতে পারে যে অ্যালানিন অ্যামিনো অ্যাসিডে আর গ্রুপটা কি দ্বারা প্রতিস্থাপিত হয়? অপশন এ, বি, সি, ডি। তো আমি এই জিনিসটা মনে রাখতাম ম্যাচিং করে। মানে বায়োলজি পড়তে গেলে আমি আজকে 1 নাম্বার তোমাদেরকে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে কোরিলেশন। এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আদৌ। একটা হচ্ছে কোরিলেশন করে পড়া। 2 নাম্বার এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ম্যাচিং করে পড়া। অর্থাৎ বায়োলজি পড়ার একটা টেকনিক হলো যে এমন কিছু তথ্য আছে যেটা তুমি চাইলেও বুঝতে পারবে না, তোমাকে ম্যাচিং করে পড়তে হবে, তাহলেই জিনিসটা তোমার কাছে অনেক ইজি লাগবে। যেমন হাইড্রোজেন হলে হয় গ্লাইসিন, তোমরা তো এভাবেই পড়তা, তাই না? যে আর গ্রুপ যদি হাইড্রোজেন হয় তাহলে অ্যামিনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন, আর গ্রুপ যদি হাইড্রোজেন হয় তাহলে অ্যামিনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। তো আমার কথা, এত বড় লাইন পড়ার দরকার নাই। হাইড্রোজেন হলে গ্লাইসিন, রাইট? সেটাকে আরও শর্ট করে আনো, হাই হলে গ্লাই। পারলে এটা সহজ শব্দে পরিণত করো, হাই গেল। তাহলে ব্যাপারটা দেখো, হাই গেল, গেল দিয়ে তো আর অ্যামিনো অ্যাসিড নাই এখানে। ওকে, অনুরূপভাবে তোমরা এভাবে পড়ো, আর গ্রুপ যদি মিথাইল হয় তাহলে অ্যামিনো অ্যাসিড হবে অ্যালানিন। দরকার নাই তো, শর্ট করো, মিথাইল হলে অ্যালানিন, আরও শর্ট করো, মিথাল অ্যালা। ব্যাপারটাকে একটা সুন্দর শব্দে পরিণত করো, মিথি এলো বা মিতা এলো, তোমার মতো। তাহলে বলো, হাই গেল, মিতা এলো বা মিথি এলো, অর্থাৎ মিতাতে মিথাইল। ওকে, সো এইভাবে তোমাকে শর্ট করে ম্যাচ করতে হবে, এবং তুমি কয়েকবার পড়বা, হাই গেল মিথি এলো, হাই গেল মিতা এলো, হাই গেল মিতা এলো, হাই গেল মিথি এলো, তোমার ব্যাপার। এবার দেখো, যদি ওএইচ মূলক থাকে, তো ওএইচ মূলক থাকলে শুধু যে ভাইয়া সেরিন তা কিন্তু নয়, ওএইচ মূলক থাকলে কিন্তু আরও অন্য অ্যামিনো অ্যাসিডও হয়, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু ভাইয়া সেরিন আছে, তোমাকে এটাই মনে রাখতে হবে। তাহলে ওএইচকে আমরা এভাবে উচ্চারণ করতে পারি, ওহ, রাইট? সো এভাবে বলো, ওহ সেরিন, ওহ সেরিন। ওকে, ওহ সেরিন। তাহলে বলো, হাই গেল, মিথি এলো, ওহ সেরিন। অ্যান্ড লাস্ট ওয়ান, যদি সালফার থাকে, এই সালফারতে শালা ভাবো, শালাসিস্টিন বা শালাসিস কিছু একটা ভাবো, শালাসিস্টিন। তো এইভাবে ম্যাচিং করলে যেটা হবে কি, যে পরীক্ষার হলে তোমার গোলমাল হবে না ইনশাল্লাহ। সো চলো আরেকবার আমরা একটু মিলাই, এবং আমি পড়া নিব কিন্তু বলেছি। তাহলে আমরা আরেকবার মিলাই, চলো। হাই গেল, মিথি এলো, ওহ সেরিন, ওহ সেরিন, আর শালাসিস্টিন। তো আমি এই ম্যাচিংয়ের আরও কিছু এক্সাম্পল দেই। আমি পড়াচ্ছি অ্যামিনো অ্যাসিড, বাট সাথে সাথে আমি বায়োলজি কয়টা উপায়ে পড়তে হয় সেই বিষয়টাও কিন্তু বলে দিব, এবং ম্যাচিংয়ের আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই। এর মধ্যে তোমরা জানো যে তোমাদের 4র্থ যে অধ্যায়, তাহলে আমরা কিন্তু অ্যামিনো অ্যাসিডই পড়ছি, কিন্তু সাথে সাথে আমি আরও 2-1টা এক্সাম্পল দিই যাতে ব্যাপারটা বুঝতে পারো। তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের 4র্থ অধ্যায়ের নাম হচ্ছে অণুজীব। উদ্ভিদ বিজ্ঞানের 4র্থ অধ্যায়ের নাম হচ্ছে অণুজীব। এই অণুজীবের মধ্যে একটা টপিক হচ্ছে ভাইরাস নিয়ে। ওকে, এবং এই ভাইরাসের মধ্যে একটা বিশাল বক্স আছে। এই বক্সের মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে
যে ভাইরাস ঘটিত রোগ আর ভাইরাসের নাম, ভাইরাস ঘটিত রোগ এবং ভাইরাসের নাম। তো আমি একটা ভাইরাসের নাম লিখি, করোনা ভাইরাস। যদিও ভাইরাসের পুরো নাম করোনা ভাইরাস না, তারপরে লিখলাম করোনা ভাইরাস। কেউ একজন ঝটপট লিখে ফেলো তো রোগটার নাম কি। আমি ভাইরাসটার পুরো নাম লিখি, SARS-CoV-2, সার্স করোনা ভাইরাস 2, অর্থাৎ যেটা এখন চলছে। এই ভাইরাসটা দিয়ে যে রোগ হয়, তোমরা কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও তো এই রোগটার নাম কি। তো আমি একটু ম্যাচিং দিয়ে আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি। তো দেখো বইয়ে লেখা আছে যে হাম, এটা একটা রোগের নাম। এই হাম রোগের জীবাণুর নাম হচ্ছে রুবিওলা। ওকে, তারপর সার্স, একটা রোগের নাম। এই রোগের জীবাণুর নাম হচ্ছে নিপা ভাইরাস। এটা রুবিওলা ভাইরাস, এটা নিপা ভাইরাস। তারপর জলাতঙ্ক একটা রোগের নাম। এই রোগের ভাইরাসের নাম বলা আছে রেবিস ভাইরাস, রেবিস। তো এখন এমন কোনো টিচার নেই যে এই বিষয়টা তোমাকে এখন বোঝাবে। হাম রুবিওলা দিয়ে হয়, কি বোঝাবে? হাম রোগটার নাম, যার ইংলিশ হচ্ছে মিজলস, ভাইরাসটার নাম রুবিওলা। এখানে কি বোঝাবে? আর তোমাকে মুখস্থই করতে হবে। তো এই ধরনের মুখস্থ ভিত্তিক পড়া, যেটা অ্যাকচুয়ালি বোঝানোর খুব একটা কিছু নেই, সেই পড়াগুলোই তোমাকে কি করতে হবে? ম্যাচিং করতে হবে। ম্যাচিং মানে কি? তুমি যেভাবে পড়ো, পড়াটাকে না আরেকটু শর্ট করতে হবে। কারণ শর্ট করেই যদি হয় তাহলে আমি এত লং কেন পড়বো? যেমন তোমাদেরকে পড়তে দিলে তোমরা কি পড়তাম? হাম হচ্ছে রুবিওলা, হাম রুবিওলা, হাম রুবিওলা, রাইট? সার্স নিপা, সার্স নিপা, সার্স নিপা, জলাতঙ্ক রেবিস, জলাতঙ্ক রেবিস, জলাতঙ্ক রেবিস। এভাবে যখন 20টা থাকবে তাহলে তোমাকে 1, 2, 40টা শব্দ পড়তে হবে 20টার জন্য। বাট এখনও তুমি 40টা শব্দই পড়ো বা আরও কম পড়ো, বাট জিনিসটাকে আরও শর্ট করো। যেমন তুমি হামের প্রথম অক্ষর পড়ো হা, রুবিওলার প্রথম অক্ষর পড়ো রু, এবং বারবার তুমি বলতে থাকো হারু 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 হারু। ওকে, কারণ আর কোনো ভাইরাস নাই ওই ছকে যেটা রু দিয়ে। তাহলে তুমি বারবার পড়ো হারু 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 হারু, 5 বার পড়ো হারু হারু হারু। পরে হয়তো বা তুমি এটাও ভুলে যাবা, বাট আমি তোমাকে একটা বিষয় দেখাবো, তোমার ভালো লাগবে। সেটা হচ্ছে হারু গেল। এবার আসো সার্সের সা পড়ো, নিপার নি পড়ো, সব বারবার বলো সানি 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 সানি। ওকে, পড়তে থাকো। তাহলে কি হলো? হারু সানি হারু সানি হারু সানি, বারবার পড়লাম। তারপর জলাতঙ্কর জ, রেবিসের রে, জ্বরে 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 পড়তে থাকে। তাহলে দেখো আমরা 3টা জিনিস পড়লাম। কি পড়লাম? এবং আমি বুঝি না বুঝি আমি 5 বার পড়লাম। আমি বুঝি না বুঝি আমি কয়বার পড়লাম? 5 বার। হারু সানি জ্বরে, হারু সানি জ্বরে, হারু সানি জ্বরে, হারু সানি জ্বরে। সো হারু সানি জ্বরে পড়তে আমার 1 সেকেন্ড লাগবে। হাম রুবিওলা, সার্স নিপা, জলাতঙ্ক রেবিস, এটা পড়তে আমার একটু বেশি টাইম লাগবে। সো বারবার আমরা পড়বো হারু সানি জ্বরে, হারু সানি জ্বরে। এতে করে সুবিধা হচ্ছে এই, হয়তোবা তুমি এই ট্রিক্সটাও ভুলে যাবা, কিন্তু তুমি যেহেতু 5 বা 10 বার পড়েছো, তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে হাম রোগের জীবাণুর নাম কি, হাম রোগের জীবাণুর নাম কি, অপশনে ধরো আছে ফ্লাভি ভাইরাস, ভেরিওলা ভাইরাস, রেবিস অ্যান্ড রুবিওলা। তো সেক্ষেত্রে তুমি যেহেতু ম্যাচিং করে পড়েছো, তুমি হয়তো বা ছন্দটা ভুলে গেছো, আল্লাহ কি যে ছন্দ, বাট যেহেতু তুমি ম্যাচিং করে পড়েছো, তাহলে তুমি মিলাও, হায়ের সাথে ফ্লা মিলাও, হাফলা। তোমার ব্রেন জিন্দেগিতেও সায় দিবে না, আরে হাফলা এ তো আমি জীবনে শুনি নাই। ওকে, অনুরূপভাবে হাভে, না হাভে তো আমি কখনো শুনি নাই, হারে, হারু। সো হারু যখন আসবে ডেফিনেটলি তোমার ব্রেন একটা সায় দিবে যে না হারু, হ্যাঁ এটা তো আমি শুনেছি কয়েকবার, কারণ তুমি মিনিমাম 5-6 বার তো হারু 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 পড়েছো। এগুলো তো আমি এখন না হয় তোমরা শুনলা, কিন্তু তুমি তো আর এভাবে মিলাও নাই। বুঝতে পেরেছো? সো আশা করছি যে এই ম্যাচিং করে পড়লে তোমার চট করে খুব দ্রুত ব্যাপারটা কিন্তু মনে চলে আসবে। সো এই হচ্ছে ম্যাচিং। আমরা পড়ছিলাম কিন্তু অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিডের কী কী টপিক পড়েছি বলো তো? আমরা পড়েছি যে ফিশার দিয়ে 4টা কথা। অ্যামিনো অ্যাসিড হতে গেলে কার্বন পরমাণুর চারদিকে 4টা জিনিস থাকতে হবে, সেই 4টা জিনিসের নাম। দেন আমরা পড়েছি আর গ্রুপ যদি এইচ হয় তাহলে কি, ওএইচ হয় তাহলে কি, দেন মিথাইল হলে কি, অ্যান্ড সালফার থাকলে তখন কি।
এই আমাদের পড়া হয়ে গেল। এখানে আমি একটা ছোট্ট কথা বলে নিতে চাই, যেটা তোমাদের বইয়ে নাই বাট জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে যতগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে আজকে আমরা পড়ব বা যতগুলো অ্যামিনো অ্যাসিড আমরা আজকে আলোচনা করব, এই প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকে। কিন্তু যখন আমি এখানে এইচ দিব তখন অ্যামিনো অ্যাসিডটার নাম হবে গ্লাইসিন। এখন কিন্তু কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস নাই, বরং এই হাইড্রোজেন সেম। তো আসলে যখন কোনো যৌগে একটা কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকে, তখন এই কার্বনটাকে বলা হয় অপ্রতিসম কার্বন। অর্থাৎ প্রতিসম মানে প্রতি পাশে সমান, মানে না প্রতি পাশে সমান না। এবং এ ধরনের কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। এ ধরনের কার্বনকে কি বলা হয়? কাইরাল কার্বন। ওকে, তো যেহেতু হাইড্রোজেন দিলে অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লাইসিন, অর্থাৎ গ্লাইসিন হচ্ছে একমাত্র অ্যামিনো অ্যাসিড যে অ্যামিনো অ্যাসিডে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকে না। সো এটা একটা ছোট্ট নোট করে রাখতে পারো যে কোন অ্যামিনো অ্যাসিডে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকে না, সেটা উত্তর হচ্ছে গ্লাইসিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং মনে থাকবে। এবার চলে আসি অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। ওকে, তো প্রথমে আমি একটা জিনিস বলে দিই, এই যে বৈশিষ্ট্য ব্যবহার এই জিনিসগুলো পড়ার সময় ঠাঠা মুখস্থ না করে আগে একটু চিন্তা করো, এই জিনিসটা সম্পর্কে 2-3টা অন্তত কনসেপ্ট নিয়ে রাখো যে না এই জিনিসটা হচ্ছে এই, যাতে করে তুমি ওই 2-3টা কনসেপ্ট থেকে তার বাকি কনসেপ্টগুলোতে যেতে পারো, বাকি ক্যারেক্টারগুলোতে যেতে পারো, ঢুকতে পারো। ওকে, যেমনটা একটা মানুষের অন্তত 2-3টা কথা বুঝলেই অনেকটা আন্দাজ করা যায় না যে না এই মানুষটা আসলে কেমন হতে পারে। সো এক্স্যাক্টলি তাই। তো খেয়াল করো, একটা তোমাদেরকে ছোট্ট ধারণা দিই। আমরা জানি লিপিড, বিশেষ করে স্নেহ, যেটা স্নেহকে ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাই, রাইট? তো যেহেতু স্নেহ বা চর্বি অদ্রবণীয়, তাহলে এই চর্বিকে ভাঙলে আমরা যে ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, এই ফ্যাটি অ্যাসিডটা পানিতে ডেফিনেটলি অদ্রবণীয়। এবং মনে রাখবা আজীবন যে ফ্যাটি অ্যাসিড বাদে বাদবাকি যত অ্যাসিড আছে এরা মোটামুটি প্রায় সবাই পানিতে দ্রবণীয়। তো যেহেতু আমরা অ্যামিনো অ্যাসিড পড়ছি, তাহলে এটা নিশ্চয়ই ফ্যাটি অ্যাসিড না অ্যামিনো অ্যাসিড, তাহলে এটা অবশ্যই কি পানিতে দ্রবণীয়। ওকে, পাশাপাশি আরেকটা কথা মনে রাখবা, তোমাদের কোষ রসায়ন চ্যাপ্টারে যতগুলো জৈব যৌগ আলোচনা করা আছে এরা প্রায় সবাই বর্ণহীন। তাহলে এই দুইটা এই দুইটা বৈশিষ্ট্য আমাদের অলরেডি আমরা লিখতে পারবো যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে বর্ণহীন এবং অ্যামিনো অ্যাসিড হচ্ছে পানিতে দ্রবণীয়। সো এখন কোশ্চেন যদি হয় তাহলে এখান থেকে আমরা আরও কি এক্সট্রা শিখলাম। যদি এখন আমি তোমাকে কোশ্চেন করি যে বলো তো ভাইয়া ডিএনএ আরএনএ পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়, তাহলে চিন্তা করো ডিএনএ আরএনএর পুরো নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো নামের শেষে অ্যাসিড, কিন্তু এটা কি ফ্যাটি অ্যাসিড? নো। সো এটা পানিতে দ্রবণীয়। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বাদে মোটামুটি প্রায় সব অ্যাসিডই পানিতে কি দ্রবণীয়। তাহলে পানিতে দ্রবণীয়। এবং আবার কি বললাম যে কোষ রসায়নে যত যৌগ আছে, তোমাদেরকে যদি বলা হয় এনজাইমের বর্ণ কি? বর্ণহীন। লিপিডের বর্ণ কি? বর্ণহীন। কার্বোহাইড্রেটের বর্ণ কি? বর্ণহীন। প্রোটিনের বর্ণ কি? বর্ণহীন। অ্যামিনো অ্যাসিডের বর্ণ কি? বর্ণহীন, বর্ণ নাই। সো আমি যেটা নিয়ে আলোচনা করি না কেন একটা বৈশিষ্ট্য আমি লিখতে পারবো, এটা হচ্ছে বর্ণহীন। সো আশা করি এই দুইটা বৈশিষ্ট্য পারা যাবে। ওকে, এবার খেয়াল করো অ্যামিনো অ্যাসিডের 3 নাম্বার এই বৈশিষ্ট্যটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে বইয়ে বলা আছে যে মানবদেহে যত অ্যামিনো অ্যাসিড আছে তারা সবাই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। কোশ্চেন হলো এটা কি জিনিস? আলফা অ্যামিনো অ্যাসিড কি জিনিস? উত্তর হলো যে অ্যামিনো অ্যাসিডে আলফা কার্বন থাকে সেটাই হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। তার মানে নিশ্চয়ই বিটা কার্বন, গামা কার্বন বলেও কিছু আছে। তো চলো আমরা দেখে আসি আলফা কার্বন মানেটা কি। আলফা কার্বন হচ্ছে সেই কার্বন যে কার্বনটা কার্যকরী মূলকের পাশে থাকে। যেমন এটা যদি একটা অ্যামিনো অ্যাসিড হয়, এখানে কার্যকরী মূলক যদি আমি অ্যাসিডকে ধরি, তাহলে এই অ্যাসিডের পাশের কার্বন হচ্ছে সি। এবং মানবদেহের যত অ্যামিনো অ্যাসিড আছে সব যেহেতু এরকমই, সব স্ট্রাকচার যেহেতু এরকমই, তাহলে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। যদি ব্যাপারটা এমন হতো তখন এটাকে আমরা বলবো বিটা কার্বন। কিন্তু মানবদেহের সব অ্যামিনো অ্যাসিড তো এরকমই, সেখানে তো থাকবে অ্যামিন মূলক। এ কারণেই মানবদেহের সব অ্যামিনো অ্যাসিড আলফা কার্বন যুক্ত হওয়ায়
তাকে আমরা বলবো আলফা অ্যামিনো অ্যাসিড। তুমি কার্যকরী মূলক যদি এটাকে ধরো তাহলে সেক্ষেত্রেও কার্যকরী মূলকের পাশের কার্বন এটা এবং এটা হচ্ছে আলফা কার্বন। সো ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার তোমরা লিখে রাখো যে মানবদেহে বিদ্যমান সকল অ্যামিনো অ্যাসিড হলো আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে এই হচ্ছে 3 নাম্বার বৈশিষ্ট্য। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আলফা অ্যামিনো অ্যাসিড বিষয়টা কি। এবার আসো নাম্বার 4, একদম মুখস্থের বিষয় না, শুধু চিন্তা করো। দেখো আমরা জানি অ্যামিনো অ্যাসিডে একদিকে অ্যামিন মূলক আছে এবং একদিকে অ্যাসিড মূলক আছে। তো এর নামটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। সো অ্যাসিড মূলক তার মানে এটা অবশ্যই অ্যাসিডিক। আর অ্যামিন থেকে অ্যামোনিয়া হয়, অ্যামিন এটা হচ্ছে ক্ষার। তাহলে দেখো যৌগ একটাই এবং একই যৌগে অ্যাসিডও আছে ক্ষারও আছে, তার মানে এ কি উভধর্মী আমরা বলতে পারি। সো এক্স্যাক্টলি তাই, নাম্বার 4 লিখে রাখো যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে উভধর্মী বা অ্যাম্ফোটেরিক। তোমরা নিশ্চয়ই অ্যামফিবিয়া নাম শুনেছ, উভচর যে শ্রেণীর অন্তর্গত তাকে আমরা বলি অ্যামফিবিয়া। সো অ্যামফি মানে হচ্ছে উভয়, সে কারণে অ্যামিনো অ্যাসিডকে আমরা উভধর্মী বা অ্যাম্ফোটেরিক যৌগ বলতে পারি। তাহলে 4 নাম্বার আমরা কি বলতে পারি, উভধর্মী বা অ্যাম্ফোটেরিক যৌগ, উভধর্মী বা অ্যাম্ফোটেরিক যৌগ। ওকে, এবার চলে আসো নাম্বার 5। আমি একটু পর তোমাদের একটা কোশ্চেন করব, তার আগে চলো নাম্বার 5টা একটু বুঝে আসি। সেটা হচ্ছে যেহেতু অ্যামিনো অ্যাসিডে অ্যামিন মূলকও আছে এবং অ্যাসিড মূলকও আছে, তো আমরা জানি অ্যাসিড কি করে, অ্যাসিড হাইড্রোজেন দান করে এবং আমরা সবাই জানি হাইড্রোজেন হচ্ছে প্লাস। তাহলে COOH থেকে এই প্লাস যদি বের হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এবং এ কী করবে, হাইড্রোজেন গ্রহণ করবে। তাহলে এই একটা হাইড্রোজেন গ্রহণ করলে সেটা কি হবে, NH3, আর পজিটিভ গ্রহণ করলো তাহলে এটা হয়ে গেল প্লাস। তার মানে একটা অ্যামিনো অ্যাসিড যখন রিয়াকশন করবে, বিক্রিয়া করবে, তখন একই যৌগে একই সাথে পজিটিভ নেগেটিভ 2 ধরনের আয়ন উৎপন্ন হবে এবং এ ধরনের আয়নকে বলবো আমরা জুইটার আয়ন। আসলে জুইটার কথাটার অর্থ হচ্ছে উভলিঙ্গ, সহজ কথায় হিজড়া, অর্থাৎ দুটোই আছে। তো যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ দুটো চার্জই আছে, তাই আমরা এই আয়নটাকে হিজড়া আয়ন, জুইটার আয়ন বলতে পারি। সো নাম্বার 5 অ্যামিনো অ্যাসিড কি করে, জুইটার আয়ন গঠন করে। সেটা একটা জার্মান শব্দ, জুইট কথাটার অর্থই হচ্ছে হার্মাফ্রোডাইট বা উভলিঙ্গ। তাহলে জুইটার আয়ন গঠন করে। তাহলে এই গেল 5টা বৈশিষ্ট্য। ওকে, এবার আসো সহজ 2টা বৈশিষ্ট্য। সেই 2টা কি জিনিস, সেই 2টা হচ্ছে এই, আমরা সবাই জানি প্রোটিন বা আমিষকে ভাঙলে আমরা অ্যামিনো অ্যাসিড পাই, তাহলে উল্টো অ্যামিনো অ্যাসিড মিলে আমিষ পাই। তাহলে এই 2টা আমরা লিখে দিব। সেটা হচ্ছে প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাই। সেখানে একটা ছোট্ট কথা সবার অবগতির জন্য বলি, আর্দ্র বিশ্লেষণ সবাই বোঝো, তারপরেও বলি, এই আর্দ্র বিশ্লেষণ কথাটার আর একটা অর্থ হচ্ছে হাইড্রোলাইসিস। তো তোমরা গ্লাইকোলাইসিস নামটা নিশ্চয়ই ক্লাস 9-10 শুনেছ যারা নিউ ফার্স্ট ইয়ার। সো লাইসিস কথাটার অর্থই হচ্ছে ভেঙে ফেলা। সো লাইসিস মানেই যদি ভাঙ্গা হয়, আর হাইড্রো মানে যদি পানি হয়, তাহলে হাইড্রোলাইসিস মানে পানির সাহায্যে ভাঙ্গা, এবং এরই বাংলা হচ্ছে আর্দ্র। হাইড্রো পানি হচ্ছে আর্দ্র, আর বিশ্লেষণ মানে ভাঙ্গা। তো যাহাই হাইড্রোলাইসিস তাহাই আর্দ্র বিশ্লেষণ। এবং কোন বিক্রিয়াটা হাইড্রোলাইসিস, যে বিক্রিয়কটা পানির সাহায্যে ভাঙে। যেমন সুক্রোজের সাথে যদি আমি পানি দেই তাহলে সুক্রোজ ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হবে। তার মানে এটা একটা হাইড্রোলাইসিস বিক্রিয়া, বিকজ এখানে হাইড্রো বা পানির সাহায্যে সুক্রোজ ভেঙেছে। তাহলে এটাই হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস বিক্রিয়া। আর যাই হোক, অনেকেই একটু আর্দ্র বিশ্লেষণ হাইড্রোলাইসিস গুলায় ফেলে, তাই একটু বললাম। ওকে, তাহলে 6 নাম্বার হচ্ছে আমি প্রোটিন বা আমিষকে যদি আর্দ্র বিশ্লেষণ করি বা হাইড্রোলাইসিস করি তাহলে আমি অ্যামিনো অ্যাসিড পাবো। তাহলে এর অপোজিটটা কি হবে, এর অপোজিটটা হবে যদি এই অ্যামিনো অ্যাসিড প্রোটিন ভাঙলে পাই, তার মানে অ্যামিনো অ্যাসিড মিলে আমরা প্রোটিন পাবো। তো এখন প্রোটিনকে না হয় ভেঙে ফেলেছি, সো প্রোটিনকে ভেঙে ফেলেছি মানে এই প্রোটিনের
ধরো দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে একটা যৌগ। সো আমি অ্যামিনো অ্যাসিডকে আলাদা করা মানে এই দুইটা যৌগ যে বন্ধন দ্বারা যুক্ত হয়েছে সেই বন্ধনটাকে ভেঙেছি। এখন যদি আমি বলি এই দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে আবার এই যৌগটা হয়, তার মিলানোর জন্য তো একটা বন্ধন লাগবে, সেই বন্ধনটা ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। তাহলে লেখো লেখো অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে, অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে মিলিত হয়ে প্রোটিন তৈরি করে। তো এই যে আমি 7টা বৈশিষ্ট্য লেখালাম, তোমাদের যদি মনে হয় 7টা বৈশিষ্ট্য মুখস্থের বিষয় তাহলে তোমরা ভুল করবা। মুখস্থের বিষয় না, একটা জিনিস মনে রাখবা, বোঝা এক জিনিস, মুখস্থ রাখা এক জিনিস। তোমার হয়তো বা এই 7টা জিনিস যদি তুমি বোঝো, হয়তো বা 7টাই তোমার মনে থাকবে না, কিন্তু তোমার 3-4টা তো মনে থাকবে, যেটা রিটেনের 2 মার্কসের জন্য অ্যানাফ। কখনো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য 3-4-এ আসবে না, 2 মার্কসে আসবে। বাট যদি তুমি বুঝে রাখো তাহলে অন্তত এমসিকিউতে অপশন দেখে, তুমি যেহেতু বুঝেছো, দেখে কিন্তু তুমি বিচার করতে পারবা যে না এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। যেমন খেয়াল করো অ্যাসিড, তাহলে একটা কনসেপশন, ফ্যাটি অ্যাসিড বাদে সকল অ্যাসিড পানিতে দ্রবণীয়, কোষ রসায়নের সকল যৌগ বর্ণহীন, 2টা গেল। অ্যামিনো অ্যাসিড কার্বন, সো আলফা কার্বন, সো মানবদেহের অ্যামিনো অ্যাসিডগুলো আলফা অ্যামিনো অ্যাসিড। দেন এখানে অ্যামিনো অ্যাসিড দুটাই আছে, এরা উভধর্মী যৌগ। যেহেতু এরা উভধর্মী যৌগ তাহলে এটা অ্যাম্ফোটেরিক। ওকে, যেহেতু উভধর্মী যৌগ তাহলে এখানে পজিটিভ নেগেটিভ 2টা চার্জই তৈরি হচ্ছে, একে বলা হয় জুইটার আয়ন। এবং প্রোটিন ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাই, অ্যামিনো অ্যাসিড মিলে পাই প্রোটিন। কয়টা হলো? 7টা। শেষ হয়নি, আরও আছে। আমরা সবাই জানি অ্যাসিড কী করে, সে ক্ষারের সাথে, মৃদু ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষার কী করে, মৃদু অ্যাসিডের সাথে বিক্রিয়া লবণ ও পানি তৈরি করে। তো যেহেতু অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যাসিডও আছে ক্ষারও আছে, তাহলে এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে যদি আমি মৃদু অ্যাসিড দেই তাহলে এই মৃদু অ্যাসিডটা ক্ষারের সাথে বিক্রিয়া লবণ করবে। আবার অ্যামিনো অ্যাসিডের মধ্যে যদি আমি মৃদু ক্ষার দিই তাহলে মৃদু ক্ষারটা অ্যাসিডের সাথে বিক্রিয়া লবণ করবে। তাহলে আমি 8 নম্বর একটা বৈশিষ্ট্য লিখতে পারি যে অ্যামিনো অ্যাসিড মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করে। আচ্ছা, অনেকক্ষণ তোমাদের কমেন্ট পড়ছি না, এটা তোমাদের কমেন্টগুলো পড়ি। আচ্ছা, অনেকেই তোমরা বলছো ব্লার, ঝাপসা। ওকে, হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি ব্লার। আসলে হ্যাঁ ব্লারই দেখাচ্ছে। এটা কি নেটওয়ার্ক প্রবলেম? ওকে, তাহলে আমি কি আরেকবার আসবো, মানে কেটে দিয়ে আরেকবার আসবো কি না? কাউসার এবং আব্দুল্লাহ নোমান একটু আমাকে হালকা তোমরা বলো যে আমি কি আবার আসবো কি না। ব্লার দেখছি। ওকে, আমিও ব্লার দেখছি। আমার চেহারাটা ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু বোর্ডের লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে না। আব্দুল্লাহ নোমান, ওকে, নোমান তো নাম, এবং কাউসার আমাকে একটু সাজেশন দাও, আমি কি আরেকবার আসবো কি না বের হয়ে, একটু আমাকে একটু জানাও তোমরা। হ্যাঁ, কাউসার হাবিব, ব্লার, আমি কি কেটে দিয়ে আরেকবার আসবো? আমি আরেকবার আসছি। ওকে, আচ্ছা আমি তাহলে একটু স্লোলি বলছি, আশা করছি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ। আমি তাহলে একটু স্লোলি বলছি, ওকে, তাহলে অন্তত কথাগুলো তোমরা ধরতে পারবা। তাহলে আমরা কি বললাম, টোটাল এই 8টা বৈশিষ্ট্য আশা করি বুঝতে পেরেছো। আমার মুখের কথাগুলো আরেকবার শুনো। অ্যামিনো অ্যাসিড, নামের শেষে অ্যাসিড,
এবং ডেফিনেটলি এটা ফ্যাটি অ্যাসিড না, তাহলে এটা পানিতে দ্রবণীয়। কোষ রসায়নের একটা যৌগ পড়ছি, সো বর্ণহীন। অনেক জৈব যৌগ আছে বর্ণযুক্ত, এটা বর্ণহীন। এরপরে আলফা অ্যামিনো অ্যাসিড, দেন অ্যামিন অ্যাসিড, অ্যাসিড ক্ষার দুটোই আছে, সো উভধর্মী যৌগ বা অ্যামফোটেরিক। 5 নাম্বার কি, যেহেতু অ্যামিন আছে সো এটা প্লাস হবে, অ্যাসিড কি এইচ দিয়ে মাইনাস হবে, অর্থাৎ জুইটার আয়ন, উভয় আয়ন গঠন করবে। তারপর কি, প্রোটিন ভাঙলে আমি পাবো অ্যামিনো অ্যাসিড, আর অ্যামিনো অ্যাসিড মিলে মিলে পাবো প্রোটিন। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা আমি বললাম সেটা হচ্ছে, যেহেতু অ্যাসিড মৃদু ক্ষারের সাথে বিক্রিয়া লবণ করে, আবার ক্ষার মৃদু অ্যাসিডের সাথে বিক্রিয়া লবণ করে, আর এর মধ্যে যেহেতু দুটোই আছে, তাহলে আমি বলতে পারি যেটা মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া লবণ করবে। ওকে, তো এবার আমি আলাদা করে অ্যামিনো অ্যাসিড যে পেপটাইড বন্ধনের মাধ্যমে প্রোটিন তৈরি করে, এই পেপটাইড বন্ধন কিন্তু জ্ঞানমূলকে আসে এবং এটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তারপর আমি অ্যামিনো অ্যাসিডের ব্যবহারে আসব। সো তোমরা সবাই হেডলাইন দাও, পেপটাইড বন্ধন। তোমরা সবাই হেডলাইন দাও, পেপটাইড বন্ধন। সো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে পেপটাইড বন্ধন কোন যৌগে দেখা যায়। সো আনসার হবে প্রোটিন বা পলিপেপটাইড যৌগে। ওকে, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, সহজ কথা, অ্যামিনো অ্যাসিড মিলেই হচ্ছে যা হয়, সেই যৌগগুলোতেই মূলত পেপটাইড বন্ধন দেখা যাবে। সো আমি একটা কোশ্চেন করব, সবাই পার্টিসিপেট করো। কোশ্চেনটা হচ্ছে ডাইপেপটাইড এটা একটা যৌগ। আমাকে বলতে হবে ডাইপেপটাইড যৌগে কতটি পেপটাইড বন্ধন আছে। ঝটপট আনসার করো, দেখি কে পারো। ডাইপেপটাইড একটা যৌগের নাম, আমি তোমাদের কমেন্ট পড়ছি। আচ্ছা, এখন আবার ব্লার আসছে না, এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। সো তোমরা একটু কেউ আমাকে জানাও তো, ডাইপেপটাইড যৌগে কতটি পেপটাইড বন্ধন আছে। ওকে, সামিউল হক সৌরভ বলেছে 2টা। কমেন্ট করার জন্য ধন্যবাদ। আর কেউ তোমরা একটু জানিয়ে দাও যে ডাইপেপটাইড যৌগে, মোহাম্মদ নাহিদ হাসান বলেছে 2টা। নায়রা, আচ্ছা নামের উচ্চারণ যদি ভুল হয় মাফ করে দিও, 2টা বলেছে। নুসরাত বলেছে 2টা, সুদীপ্ত বলেছে 2টা, শ্রাবণী অলসো 2টা। শ্রাবণী মনে হয় সেকেন্ড ইয়ারে পড়ে, আচ্ছা পরে বলছি, তার 2টা বলা ঠিক হয়নি। আচ্ছা, আমি আর বেশি কমেন্ট পড়বো না। আসলে তোমাদের সবার উত্তর ভুল হয়েছে। সেই কমন এবং সিলি মিস্টেকটা তোমরা অনেকেই করে ফেলো। কেন করে ফেলো তার অবশ্য খুব ভালো একটা কারণ হচ্ছে এই যৌগটা। কারণ দেখো এখানে লেখাই আছে ডাইপেপটাইড, এবং আমরা সকলেই জানি যে ডাই কথাটার অর্থ হচ্ছে 2। ওকে, এবং পেপটাইড মানে পেপটাইড, এবং আমি কোশ্চেনও করেছি যে ডাইপেপটাইড এটা একটা যৌগের নাম, এখানে কয়টা পেপটাইড বন্ধন আছে। সো সবাই তো এটাই বলবা যে ভাইয়া 2টা পেপটাইড বন্ধন আছে, বাট ভুল। ডাইপেপটাইড যৌগে একটি পেপটাইড বন্ধন আছে। এখন কিভাবে নাম ডাইপেপটাইড, বন্ধন একটা, কিভাবে? খুবই সিম্পল, চলো আমরা পেপটাইড বন্ধন বিষয়টা আগে শিখে ফেলি। ওকে, চলো আমরা আগে ওটা শিখে ফেলি। তো পেপটাইড বন্ধনের ডেফিনেশনটা দিতে গেলে আগে বন্ধনটা কিভাবে ফর্ম হচ্ছে আমরা দেখি। তো আমরা জানি পেপটাইড বন্ধন অ্যামিনো অ্যাসিডের মধ্যে ফর্ম হয়। তাহলে আমি অন্তত একটা অ্যামিনো অ্যাসিডের একা একা তো আর বন্ধন হয় না, আমি একাকার সাথে বন্ধন করব। অবশ্যই বন্ধনের জন্য 2 জন লাগবে। তাহলে আমি 2টা অ্যামিনো অ্যাসিড আমি প্রথমে এঁকে ফেলি। সো অ্যামিন অ্যাসিড হাইড্রোজেন, এটাকে আমি আর দিলাম আর এটাকে আমি আর প্রাইম দিলাম। ওকে, যাতে বোঝা যায় যে এটা 2টা ভিন্নধর্মী অ্যামিনো অ্যাসিড। সো এই সাইডে অ্যামিন মূলক, অ্যাসিড মূলক, হাইড্রোজেন। তো এই 2টা অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হবে অর্থাৎ যোগ হবে প্লাস, তখন যে যৌগটা গঠন করবে সেই যৌগে একটা পেপটাইড বন্ধন থাকবে। তার মানে সহজ কথা, এই 2টা যৌগ
পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে। আচ্ছা, তো বন্ধনটা কার কার মধ্যে হবে, কিভাবে হবে? তো যেহেতু আমরা একটু আগে পড়েছি যে প্রোটিনকে আমরা আর্দ্র বিশ্লেষণ করে অ্যামিনো অ্যাসিড পাই, কথাটার অর্থ কি? প্রোটিনকে ভাঙবো কি দিয়ে? পানি দিয়ে। অর্থাৎ আমি যদি বিষয়টাকে এভাবে লিখি, প্রোটিনকে যদি আমি পানি দেই তাহলে আমি ভেঙে ভেঙে কি পাবো? অ্যামিনো অ্যাসিড ধরো পাবো, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাবো, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাবো। ধরো আমি 100, আচ্ছা ধরো আমি অ্যামিনো অ্যাসিড পাবো অনেকগুলো, ডট 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 ডট। তাহলে দেখো, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড পেতে গেলে আমাকে পানি দিতে হচ্ছে। তার মানে হচ্ছে যখন অ্যামিনো অ্যাসিড মিলে মিলে, তাহলে আমি এটাকে একটু রিয়াকশানটাকে উল্টা করে দিই। সেটা হচ্ছে এরকম, প্রোটিন অ্যামিনো অ্যাসিড, পানিটাকে যদি ওই দিকে নেই তাহলে মাইনাস পানি। অর্থাৎ যখন অ্যামিনো অ্যাসিডগুলো মিলবে তখন পানিকে বের হতে হবে, তার ফলে প্রোটিন হবে। অর্থাৎ বিষয়টা অনেক সিম্পল। সেটা হচ্ছে যেটা তোমরা জানো, সুক্রোজের সাথে যদি আমি পানি দেই তাহলে হবে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে এখন আমি যদি গ্লুকোজ ফ্রুক্টোজ মিলে পানি মানে সুক্রোজ বানাতে চাই, তাহলে আমাকে পানি বের করতে হবে। কেন? কারণ এই পানিটাকে যদি রিয়াকশানের এপাশে আনি তাহলে মাইনাস পানি। অর্থাৎ গ্লুকোজ ফ্রুক্টোজ থেকে যদি আমি সুক্রোজ বানাতে চাই তাহলে পানি বের করতে হবে। তাহলে সহজ কথা মনে রাখবা যে যখন এই দুইটা যৌগ যুক্ত হবে, সেই দুইটা যৌগ যুক্ত হওয়ার সময় যে বন্ধনটা হবে, এই বন্ধন তৈরি হওয়ার সময় এক অণু পানিকে বের করতে হবে। অনুরূপভাবে এই দুইটা অ্যামিনো অ্যাসিড যখন বন্ধন হবে তখন এই বন্ধনটা হতে গেলে এখান থেকে এক অণু পানি অপসারণ হতে হবে। ফলে যে যৌগটা তৈরি হবে, ওই যৌগকে যখন আমি ভাঙবো তখন ওই এক অণু পানি যোগ করতে হবে, পানি দিয়েই ভাঙতে হবে। তাই তো এটা আর্দ্র বিশ্লেষণ। তো চলো কিভাবে এক অণু পানি অপসারিত হয় আমি দেখি। সো নর্মালি এখানে প্লাস দিয়ে আলাদা করে আবার লেখা উচিত, এই দুইটা আমি এখানেই দেখাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবা। তো এই COOH, এটাকে আমি একটু গাঠনিক গঠন দেই। COOH, এখানে ও দিলাম, কার্বনের 4টা হাত, 1টা 2টা 3টা হলো, আর একটা হাত দিলাম, এখানে দিলাম OH। আশা করি বুঝতে পেরেছো, COOH হয়েছে। আর N এর সাথে 2টা H আছে, একটা আমি উপরে দিই, একটা এই সাইডে দিই। সেভাবে ভেঙ্গে লেখার উদ্দেশ্য হলো, আশা করি বুঝতে পেরেছো, এই সেই পানি। অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলক এবং আর একটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিন মূলক হতে এই এক অণু পানি কি হলো? অপসারিত হলো। অপসারণের ফলে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে এই যে বন্ধনটা তৈরি হলো, এই বন্ধনটার নামই হচ্ছে পেপটাইড বন্ধন। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে পেপটাইড বন্ধন কাকে বলে, আসবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু 1 মার্কে। তাহলে উত্তর হবে এরকম যে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলক এবং অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিন মূলকের মধ্য হতে এক অণু পানি অপসারণের ফলে কার্বন নাইট্রোজেনের মধ্যে যে অ্যামাইড বন্ধন তৈরি হয়, সি আর এন এর মধ্যে বন্ধনগুলোকে আমরা বলি অ্যামাইড। সো অ্যামাইড যদি ভুলেও যাও নর্মালি বলো, কার্বন নাইট্রোজেনের মধ্যে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় পেপটাইড বন্ধন। এবং এই যে পেপটাইড বন্ধনের ফলে এই যে যৌগটা তোমরা দেখছো, চিত্র এভাবে এঁকে দিতে হবে, এই যৌগটার নাম চিত্র। তাহলে এটা কোন যৌগের চিত্র? এই যৌগটার নাম হচ্ছে ডাইপেপটাইড। সো মাইন্ড ইট, ডাইপেপটাইড কথাটার অর্থ হচ্ছে দুইটি অ্যামিনো অ্যাসিড। ওকে, আমি আবারও বলছি, ডাইপেপটাইড কথাটার অর্থ হচ্ছে দুইটি অ্যামিনো অ্যাসিড। তাহলে এই দুইটি অ্যামিনো অ্যাসিড মিলে হয়েছে ডাইপেপটাইড। কিন্তু বলো তো, এই ডাইপেপটাইড যৌগে পেপটাইড বন্ধন কয়টা? পেপটাইড বন্ধন কিন্তু একটা। সো মাইন্ড ইট, ডাইপেপটাইড মানে দুইটা পেপটাইড বন্ধন না, দুইটা অ্যামিনো অ্যাসিড। তাহলে এখন যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি বলো তো, ট্রাইপেপটাইড মানে কয়টা অ্যামিনো অ্যাসিড? ট্রাই, 3টা অ্যামিনো অ্যাসিড। তাহলে কয়টা পেপটাইড বন্ধন? 2টা। সো মাথায় রাখবা, যত পেপটাইড
তত অ্যামিনো অ্যাসিড বাট পেপটাইড বন্ধন একটা কম। তাহলে আমি যদি বলি 100 পেপটাইড, তাহলে 100টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, বন্ধনের সংখ্যা 99টি। এবং এই কারণেই তো তোমরা যখন পরিপাক এবং শোষণ পড়েছো, আমরা সবাই জানি এনজাইমের শেষে এজ বসে, ম্যাক্সিমাম এনজাইমের শেষে এজ বসে। তাহলে ডাইপেপটাইড এই যৌগটাকে ভাঙবে যে এনজাইম, তার নাম হবে ডাইপেপটাইডেজ। তাহলে ডাইপেপটাইডেজ এনজাইম ডাইপেপটাইডকে ভেঙে কি করে? ডাইপেপটাইডকে ভেঙে 2টি অ্যামিনো অ্যাসিড করে, 2টি অ্যামিনো অ্যাসিড করে। কেন? এটা পরিপাক শোষণ অধ্যায়ে তোমরা পড়োনি? অবশ্যই পড়েছো। তাহলে ডাইপেপটাইড মানে 2টি অ্যামিনো অ্যাসিড, নট 2টি পেপটাইড বন্ধন। আশা করি পেপটাইড বন্ধন নিয়ে তোমরা পড়াগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আশা করি 2টা অ্যামিনো অ্যাসিড মিলে হয় ডাইপেপটাইড, 3টা মিলে কি হয়? ট্রাইপেপটাইড। তাহলে এরপরে 4 থেকে 10টা হলে অলিগোপেপটাইড, আরও বেশি হলে পলিপেপটাইড, আরও বেশি হলে প্রোটিন। সো কীভাবে প্রোটিন ফরমেশন হয় আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা পড়ছিলাম অ্যামিনো অ্যাসিড, আগে সেটা শেষ করি। তো এই পর্যন্ত আশা করছি কারো কোনো প্রবলেম নেই। আমি তারপরে তোমাদের কমেন্টগুলো চেক করব যে তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো কি না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো কি না, যে এখন ক্লিয়ার কি না যে ডাইপেপটাইড মানে আসলে 2টা কি অ্যামিনো অ্যাসিড, পেপটাইড বন্ধন কিন্তু একটাই। ওকে ওকে বুঝেছো, অনেকেই বলেছো বুঝেছো। এবার চলো আমরা লিখবো অ্যামিনো অ্যাসিডের ব্যবহার। সবাই হেডলাইন দাও, অ্যামিনো অ্যাসিডের ব্যবহার। সো তোমাদের হাসান স্যারের বইয়ে অ্যামিনো অ্যাসিডের 7টা ব্যবহার আছে। আমি বললে ইনশাল্লাহ এরপর থেকে আর ভুল হবে না, একবার খেয়াল করো। প্রথম কথা, আমরা সবাই জানি অ্যামাইনো অ্যাসিড মিলে মিলে প্রোটিন হয়। সো এটাই লিখে ফেলি যে অ্যামিনো অ্যাসিডের একটা ব্যবহার হচ্ছে প্রোটিন তৈরি করে। অ্যামিনো অ্যাসিডের একটা ব্যবহার হচ্ছে প্রোটিন তৈরি করে। এবং আমরা সবাই জানি যত ধরনের খাবার খাই এর মধ্যে আমাদের দেহ গঠনটা করে, এই যে মাসেল ফুলছে কি প্রোটিন, আমাদের দেহ গঠন করছে কিন্তু প্রোটিন। তাহলে যে অ্যামিনো অ্যাসিড প্রোটিন বানায় ডেফিনেটলি সেই অ্যামিনো অ্যাসিড দেহ গঠন করে। তাহলে অ্যামিনো অ্যাসিডের 2 নাম্বার কাজ হচ্ছে দেহ গঠন। তাহলে অ্যামিনো অ্যাসিডের 7টা কাজ করব। সো 2টা কাজ হয়ে গেল, কমন সেন্স। যেহেতু সে প্রোটিন বানায় প্রোটিন তৈরি, আর প্রোটিন যেহেতু দেহ গঠন করে দেহ গঠন। ওকে, নাম্বার 3, একটা তথ্য নিশ্চয়ই তোমরা জানো, না জানলে শুনে রাখো। সেটা হলো এই দুনিয়ায় যত এনজাইম আছে এরা সবাই প্রোটিন, যত অ্যান্টিবডি আছে এরা সবাই প্রোটিন। আমি আবারও বলি, এই দুনিয়ায় যত এনজাইম আছে, যত অ্যান্টিবডি আছে, এই নামগুলো শুনেছো নিশ্চয়ই, এরা সবাই হচ্ছে প্রোটিন ধর্মী। তো যেহেতু অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, সো আমি বলতে পারি অ্যামিনো অ্যাসিড এনজাইম তৈরি করে, অ্যামিনো অ্যাসিড অ্যান্টিবডি তৈরি করে। আবার কিছু হরমোন আছে যেমন ইন্ডোল হরমোন, যেমন কি হরমোন? ইন্ডোল হরমোন। তাহলে আমি লিখি আগে এনজাইম, ইন্ডোল হরমোন, অ্যান্টিবডি তৈরি। সো একটা কথা বলে রাখি, যখন তুমি রিটেনে লিখবা তখন ধরো এই হরমোনটার নাম মনে নাই, ডাজন্ট ম্যাটার, এনজাইম তৈরি লিখলেও কিন্তু হয়ে যাবে। বাট এমসিকিউ এ হয়তোবার জন্য এটা দরকার। সো ইন্ডোল হরমোন কি? তোমরা ক্লাস 9-10-এ পড়েছো IAA, যার অপর নাম অক্সিন। আমরা সবাই জানি অক্সিন উদ্ভিদের বৃদ্ধিবর্ধক একটা হরমোন, যার অপর নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সো এই ইন্ডোল হরমোন বলতে মূলত অক্সিনকেই বোঝাচ্ছে। এবং এই হরমোনটা হচ্ছে প্রোটিন ধর্মী। আর অ্যামিনো অ্যাসিড কি বানায়? প্রোটিন বানায়, আর কিছুই না। তাহলে আমার সাথে সাথে বলো, অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি, দেহ গঠন, অ্যান্টিবডি তৈরি। আর সবাই জানো অ্যান্টিবডি কি করে? ডিসুম রোগ প্রতিরোধ করে। তাহলে নাম্বার 4 রোগ প্রতিরোধ। নাম্বার 4 কি? রোগ প্রতিরোধ। তাহলে এই হচ্ছে 4টা ব্যবহার গেল। আমরা 7টা ব্যবহার পড়ব, অনেক ব্যবহার আছে, বইয়ে 7টা আছে, আমাদের এই 7টাই ভালো করে পড়তে হবে। নাম্বার 5, অ্যামিনো অ্যাসিড নামের মধ্যে আছে অ্যাসিড। সো নামের মধ্যে অ্যাসিড থাকলেও এরা যে সবসময় অ্যাসিডিক তা কিন্তু নয়। এরা কখনো ক্ষারীয়, কখনো অ্যাসিডিক, কখনো আবার নিউট্রাল। তার মানে অ্যামিনো অ্যাসিডের প্রকৃতি কি? এটা অ্যাসিডিক, এটা নিউট্রাল, না এটা কি বলে ক্ষারীয়? এর উপর ভিত্তি করে পিএইচ কমা বাড়া করবে। ধরো রক্তে যদি অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড বেড়ে যায় তাহলে রক্তের পিএইচ কমবে, রক্তে যদি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড বেড়ে যায় তাহলে রক্তের পিএইচ বাড়বে। তার মানে সহজ কথা, অ্যামিনো অ্যাসিড
নামের মধ্যে ধরো অ্যাসিড আছে, তাহলে এটার প্রেজেন্স অ্যাবসেন্স কি করে, এটার উপস্থিতি অনুপস্থিতি কি করে, অবশ্যই পিএইচ কমা বাড়া করে। তার মানে আমরা এর 5 নম্বর কাজ লিখতে পারি, পিএইচ নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? পিএইচ নিয়ন্ত্রণ করে। এবং তোমরা মানুষের বর্জ্য এবং নিষ্কাশন চ্যাপ্টারে নিশ্চয়ই শুনে থাকবে যে অ্যামিনো অ্যাসিডের যেই অ্যামিন মূলকটা, এই অ্যামিন মূলকটা ডিলিট হয়ে যায়। সো ডিলিট মানে হচ্ছে ডি, কোন মূলকটা ডিলিট হয়ে যায়? অ্যামিন মূলকটা। আর শন মানে প্রক্রিয়া, তাহলে যে প্রক্রিয়ায় অ্যামিন মূলকটা ডিলিট হয়ে যায় তাকে বলা হয় ডিঅ্যামিনেশন। তো ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড থেকে যখন অ্যামিন মূলকটা ডিলিট হয়ে যায়, এই অ্যামিন মূলকটা এরপরে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। অ্যান্ড ফাইনালি এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে ইউরিয়া তৈরি করে, এবং এই ইউরিয়াটা ফাইনালি মূত্রর মাধ্যমে বেরিয়ে যায়। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে অ্যামিনো অ্যাসিডের অ্যামিন মূলকটা বের হয়ে সেটা ফাইনালি কিন্তু ইউরিয়া তৈরি করলো। সো আমরা বলতে পারি যে কিছু অ্যামিনো অ্যাসিড ইউরিয়া তৈরিতে ব্যবহৃত হয়, এবং এই ইউরিয়া তৈরিতে ব্যবহৃত হয় যে অ্যামিনো অ্যাসিড, তার নামটা খুব ইম্পর্ট্যান্ট, অর্নিথিন অ্যামিনো অ্যাসিড। এ কারণে ইউরিয়া তৈরির এই চক্রটার নাম হচ্ছে অর্নিথিন চক্র। সো ইউরিয়া তৈরির চক্রের নাম কেন অর্নিথিন চক্র? বিকজ ইউরিয়া তৈরির চক্রে ব্যবহৃত হয় যে অ্যামিনো অ্যাসিড তার নাম অর্নিথিন। সো যেটা কোটি % ইম্পর্টেন্ট সেটা হলো ইউরিয়া তৈরির চক্রের নাম কি আর ইউরিয়া তৈরির প্রক্রিয়ার নাম কি। পরীক্ষা যদি বলে ইউরিয়া তৈরির প্রক্রিয়ার নাম, সো প্রক্রিয়া শন, মনে রাখবা প্রক্রিয়ার নামের শেষে শন অথবা সিস, এই দুইটা বেশি ব্যবহৃত হয়, শন অথবা সিস। ওকে, তাহলে কয়টা হলো? 6টা। তাহলে এই 6টা আমি একটু বলি। এই 6টা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। সো প্রোটিন তৈরি, দেহ গঠন, অ্যান্টিবডি তৈরি, রোগ প্রতিরোধ, পিএইচ যেহেতু অ্যাসিড, পিএইচ ইউরিয়া। অ্যান্ড লাস্ট ওয়ান 7 নাম্বার, তোমাদের হাসান স্যারের বইয়ে বলা আছে যে অ্যামিনো অ্যাসিড মেলানিন তৈরি করে। অ্যামিনো অ্যাসিড কী তৈরি করে? মেলানিন তৈরি করে। সো মেলানিন এটা একটা কালো রঙের জন্য দায়ী একটা প্রোটিন। তো দুনিয়ার সকল প্রোটিনই তো অ্যামিনো অ্যাসিড তৈরি করে। সো আলাদা করে মেলানিন দেওয়ার দরকার ছিল না, যেহেতু বইয়ে দিয়েছে আমরা মনে রাখবো। তাহলে এই 7টা কাজ আমি 2বার বলবো, তোমরাও বলবা, এবং আমি লাইভে কেউ এসে নিজে থেকে সাহস করে এসে বলবা যে ভাই আমি পারবো, দেখি কে সেই মানে সাহসী। সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। আমি আরেকবার বলি, মুখস্থ করে ফেলো। সো অ্যামিনো অ্যাসিড, আমি যেভাবে বলছি, অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, প্রোটিন দেহ গঠন করে। তারপর কি? এনজাইম, ইন্ডোল হরমোন, অ্যান্টিবডি তৈরি করে। এত কিছু না বললে অন্তত বলো অ্যান্টিবডি তৈরি করে, আর অ্যান্টিবডি রোগ প্রতিরোধ করে। অ্যাসিড, তাহলে পিএইচের ব্যাপার আছে, আর অ্যামিনো অ্যাসিড ইউরিয়া তৈরি করে, মেলানিন। তাহলে একসাথেই 3টা পড়ো, পিএইচ, ইউরিয়া, মেলানিন। সো আমি একটু দ্রুত বলি, প্রোটিন দেহ গঠন, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ, পিএইচ, ইউরিয়া, মেলানিন। প্রোটিন দেহ গঠন, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ, পিএইচ, ইউরিয়া, মেলানিন। প্রোটিন দেহ গঠন, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ, পিএইচ, ইউরিয়া, মেলানিন। আমি গেস্ট মোড অন করে দিচ্ছি। তোমরা যদি কেউ চাও সরাসরি লাইভে এসে বলতে পারো। আচ্ছা, আমি কাউকে ইনভাইট করছি, আমি 2-1 কাকে অ্যাড করছি। আচ্ছা, অমি চৌধুরী আসতে চাচ্ছে, ওকে, আমি অমি চৌধুরীকে ইনভাইট করছি। অমি চৌধুরী এসে বলতে পারে আমাদেরকে, দেখি সে পারে কিনা। আমি এটা একটু মুছে ফেলি যাতে দেখে না বলে। অমি চৌধুরী কি আসবে? আমরা অ্যাড দিয়েছি, দেখি সে আসে কিনা। ওকে, অমি চৌধুরী, আমি জানি না, মনে হয় নেটওয়ার্ক স্লো কিনা। এছাড়া সৃষ্টি খান আসতে চাচ্ছে। ওকে, তোমরা আর কি কেউ আসতে চাও? তোমরা আর যদি কেউ এসে কিছু বলতে চাও, তোমরা আমাকে একটু দেখি কে পারে। তোমরা কি সিস্টেম বুঝতে পারছো না, না আসতে পারছো না, কোনটা? ওকে, যাই হোক, আসলে খুবই ভালো। আশা করছি অ্যামিনো অ্যাসিডের ব্যবহার তোমরা পারবে। হ্যাঁ, তোমরা অনেকেই পারবে, লিখছো, কিন্তু একটু এসে শুনিয়ে দাও, ঝাঁকা নাকা সবাইকে জানিয়ে দাও, হ্যাঁ ভাই আমি পারছি। এরকম কেউ নেই?
ওকে, না কেউ আসতে চাচ্ছে না। সৃষ্টি খান, ওকে আমরা সৃষ্টি খানকে অ্যাড করি, দেখি সে যদি চলে আসে। আমরা এখন অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদে যাব। তার আগে আমরা অ্যাকচুয়ালি একটু রিল্যাক্স করছি। ওকে, আচ্ছা যদি কেউ আসতে না চায়, ওকে আমরা তাহলে আমাদের প্রসিড করি। এরপরে আমরা পড়বো অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। ওকে, তোমরা হেডলাইন দাও সবাই। ঠিক আছে, কেউ আসতে চাইলে আইসো, সমস্যা নেই। তাহলে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। তাহলে লিখে ফেলো অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। তো অ্যামিনো অ্যাসিডকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়, অনেকভাবে। এর মধ্যে একটা হচ্ছে গঠনের উপর ভিত্তি করে, একটা হচ্ছে পুষ্টির উপর ভিত্তি করে, একটা হচ্ছে চার্জ মানে পোলার না অপোলার সেটার উপর ভিত্তি করে। এরকম অনেকগুলো কিন্তু আছে। তো তোমাদের বইয়ে তিনটাই আছে, বাট একটু একটু করে আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসিফিকেশনে সব অ্যামিনো অ্যাসিডের কথা উল্লেখ নাই, দুই একটা আছে। তো চলো ঝটপট আমরা শিখে ফেলি। তো আমরা স্টার্ট করছি। তো প্রকারভেদ আমি যেভাবে লিখছি তোমরা একটু লিখে রাখো। লেখো উদ্ভিদ ও প্রাণী মিলে, উদ্ভিদ ও প্রাণী মিলে মোট 28 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আমি অ্যামিনো অ্যাসিডকে সংক্ষেপে এ দিয়ে প্রকাশ করছি। তাহলে উদ্ভিদ ও প্রাণী মিলে মোট কত ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? 28। এই 28 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে, এই 28 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে যে অ্যামিনো অ্যাসিড গুলো মিলেই মূলত প্রোটিন তৈরি হয়। কিন্তু বাকি যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে, বাকি 8 ধরনের, উদ্ভিদ প্রাণী মিলে বাকি 8 ধরনের যে অ্যামিনো অ্যাসিড, এরা কিন্তু কখনো প্রোটিন বানায় না। যেমন অর্নিথিন অ্যামিনো অ্যাসিড, ওই অ্যামিনো অ্যাসিডের অ্যামিন মূলকটা বের হয়ে কি হলো? ইউরিয়া হলো। ইউরিয়া তো আর প্রোটিন না। তো যে অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাদেরকে আমরা বলি প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আর যারা প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে না তাদেরকে আমরা বলি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তার মানে অ্যামিনো অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রোটিন এবং নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কাকে বলে, উত্তর হবে যে অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কাকে বলে, উত্তর হবে যে অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে না, তারা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এখন এই যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড দেখছো তোমরা, এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইসেনশিয়াল বা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, এবং আরেকটা হচ্ছে নন ইসেনশিয়াল। তো ইসেনশিয়াল এবং নন ইসেনশিয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডের নামটাই হচ্ছে অপরিহার্য। তার মানে এই অ্যামিনো অ্যাসিড আমার দেহের জন্য অপরিহার্য, অর্থাৎ অবশ্যই আমার দেহে এই অ্যামিনো অ্যাসিডটাকে থাকতে হবে। বাট দুর্ভাগ্যের বিষয়, আমার দেহের কোনো কোষ এই অ্যামিনো অ্যাসিডটা তৈরি করতে পারে না। তো যেহেতু আমার দেহে এই অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে না, তাই অবশ্যই এই অ্যামিনো অ্যাসিডটাকে আমার খাবারের সাথে নিতে হবে। তাই এটাই হচ্ছে ইসেনশিয়াল। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তার মানে ব্যাপারটা হচ্ছে আমার দেহের বিভিন্ন কোষ, বিশেষ করে যকৃত, এরা কিন্তু অ্যামিনো অ্যাসিড তৈরি করে। কিন্তু যে অ্যামিনো অ্যাসিড আমার দেহে তৈরি হতে পারে না, সেই অ্যামিনো অ্যাসিডকে অবশ্যই আমার বাইরে থেকে নিতে হবে। আর বাইরে থেকে আমি কিভাবে নিব? সেটা হতে পারে ইনজেকশনের মাধ্যমে, বাট মেইনলি আমরা বিভিন্ন প্রোটিন জাতীয় খাবারের মধ্যেই সেই অ্যামিনো অ্যাসিড গুলো পাই। তাহলে সহজ কথা, ইসেনশিয়াল মানে অপরিহার্য, মানে অবশ্যই আমাকে এটাকে খেতে হবে। কেন খেতে হবে? আমার দেহে এটা তৈরি হয় না তাই। তাহলে ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে এই দেহে তৈরি হয় না, তাই কি করতে হয়? খাদ্যের সাথে গ্রহণ করতে হয়। তাহলে ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড দেহে তৈরি হয় না, তাই এটাকে কি করতে হয়? খাদ্যের সাথে গ্রহণ করতে হয়। তাহলে নন ইসেনশিয়াল কি? নন ইসেনশিয়াল হচ্ছে দেহেই তৈরি হয়, তাহলে কি খাদ্যের সাথে গ্রহণ করতে হবে না? করার প্রয়োজন নেই, বাট করলেও তো ক্ষতি নাই। তোমার দরকার নাই অ্যামিনো অ্যাসিড, বাট এক্সট্রা আসলে তো অসুবিধা নেই। তাহলে দেহে তৈরি হয়, তাই খাদ্যের সাথে গ্রহণের প্রয়োজন নেই, বাট খেলেও কোনো সমস্যা হবে না। এখন এখন একটা পূর্ণবয়স্ক মানুষের বেলায়
পূর্ণবয়স্ক মানুষ, যেমন আমি যদি আমার কথাই বলি, আমি একটা অ্যাডাল্ট মানুষ, সেই অ্যাডাল্ট মানুষ আমার দেহে 8 ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না। তাই এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিডকে অবশ্যই আমার খেতে হবে খাবারের মাধ্যমে। তাই আমার জন্য 8 ধরনের অ্যামিনো অ্যাসিড হচ্ছে ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তার মানে 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 12 ধরনের অ্যামিনো অ্যাসিড আমার দেহেই তৈরি হয়, তাহলে আমার জন্য এই 12 ধরনের অ্যামিনো অ্যাসিড হচ্ছে ভাইয়া নন ইসেনশিয়াল। কিন্তু একটা ছোট বাচ্চার যে টিস্যু থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে সেইটা একটু অপরিণত থাকায় ছোট বাচ্চাদের বেলায় আরো 2 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে যেটা তাদের দেহ থেকে তৈরি হয় না। তাহলে 8 ধরনের তো হয়ই না, আরো 2 ধরনের, অর্থাৎ শিশুদের বেলায় ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 10 ধরনের, তাহলে নন ইসেনশিয়ালও হবে কত ধরনের? 10 ধরনের। সো আমাদের কাজ হচ্ছে এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিডের নাম মুখস্থ করা, আর বাকি যে দুইটা শিশুদের বেলায় ইসেনশিয়াল সেই দুইটা, অর্থাৎ এই 10টা নাম মনে রাখা। তাহলে বাকি 10টা না পড়লেও চলবে, পরীক্ষায় এমসিকিউতে আসবে নিচের কোনটি ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নয়। সো ইসেনশিয়াল মনে রাখলেই তো বাকিগুলো নন ইসেনশিয়াল, রিটেনে আসবে না। রিটেনে যদি কখনো আসে তাহলে বলবে ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের নামগুলো লেখো। তো চলো এখন আমরা এই ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের এই 8টা নাম প্লাস শিশুদের বেলা যে আরো 2টা সেটা আমরা চলো শিখে ফেলি। এবং এই 10টা মনে রাখার জন্য অনেকেই অনেক ছন্দ দেয়, পিভিটি, টিম হল, খবরদার এই ছন্দ পড়বা না, কারণ এই ছন্দের এই অক্ষরগুলা ইসেনশিয়াল নন ইসেনশিয়াল এই অক্ষরগুলা দিয়ে 2 ধরনের অ্যামিনো অ্যাসিডও হয়। সো এ কারণে সব সময় যে ছন্দ পড়লে ছন্দ কাজে লাগবে তা নয়, ছন্দেরও কিন্তু অনেক মন্দ আছে, সবসময় ছন্দ ইউজ করা যাবে না। যেমন যে ছন্দটা সবাই দেয় পিভিটি টিম হল, এইটা খবরদার লিখবা না, এই খবরদার লিখবা না। কিন্তু এই ছন্দ থেকে কি ভুল হতে পারে? যেমন পি তে 2টা অ্যামিনো অ্যাসিড হয়, ফিনাইল অ্যালানিন আর প্রোলিন, একটা ইসেনশিয়াল একটা নন ইসেনশিয়াল। যেমন এ তে অ্যালানিন অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যালানিন আর কি? অ্যালানিন অ্যাসপার্টিক অ্যাসিড, আবার কি হয়? অ্যাসপারজিন। তো আমার সহজ কথা হচ্ছে, আচ্ছা তাহলে টিম হলের এটা তো আবার ইসেনশিয়াল না, আমি টোটাল কি কি হয় সবগুলো কিন্তু দেখাই দিচ্ছি। অনুরূপভাবে টি 2টা আছে, সো একটাতে টাইরোসিন, একটাতে ধরো ট্রিপ্টোফ্যান। তো ভাইয়া ট্রিপ্টোফ্যান যেটা সেটা তো ইসেনশিয়াল, আবার টাইরোসিন এটা নন ইসেনশিয়াল, তাহলে টি তে কোনটা সেটা আবার মনে রাখা টাফ। তাই আমরা কোনো ছন্দ পড়বো না, আমরা ডিরেক্ট মুখস্থ করব। সেটা হচ্ছে তোমরা সবাই আমার সাথে বলো, আশা করি এখনই মুখস্থ হয়ে যাবে। ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আগে 8টা আমরা মনে রাখি, আমার সাথে সবাই বলো, আমি আগে উচ্চারণটা যাতে ঠিক হয় লিখে দেই। ভ্যালিন, 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 ওকে। এরপরে 3টা আমরা একসাথে পড়বো, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। তাহলে আমার সাথে বলো, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন। বলো, ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। আবার ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। ওকে, 4টা হয়ে গেছে। এবার বাকি 4টার নাম আগে আমি লিখি। একটা হচ্ছে থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন। তো তোমরা যারা ছন্দ দিয়ে পড়তে চাও, ছন্দের চেয়ে ছন্দ না পড়ে বরং এভাবে পড়তে পারো, থ্রিও, থিও। দেখো এই 2টার নামে থিও আছে, আবার এই 2টার নামে ফ্যান আছে, ফ্যান। তাহলে এভাবে পড়ো, থিও, থিও, ফ্যান, ফ্যান, অর্থাৎ যার নামে থিও, থিও, ফ্যান, ফ্যান, থিও আর ফ্যান আছে তারাও ইসেনশিয়াল। তাহলে ইসেনশিয়াল মনে রাখতে তোমাদের কয়েক সেকেন্ড লাগবে। ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থিও, থিও, ফ্যান, ফ্যান। আমি আবারও বলছি, ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থিও, থিও, ফ্যান, ফ্যান। কত ইজি। তাহলে তোমার যদি এমসিকিউ তুমি টার্গেট করো, এমসিকিউ যদি টার্গেট করো তাহলে শুধু থিও, থিও, ফ্যান, ফ্যান পড়ো, থিও, থিও, ফ্যান, ফ্যান। তাহলে এই 8টা অ্যামিনো অ্যাসিড আমার দেহে তৈরি হয় না। বাচ্চাদের বেলায়, শিশুদের বেলায় আরো 2টা তৈরি হয় না। সেই 2টা হলো শিশুদের বেলায়, শিশুদের বেলায় 8 + 2, এই 2টা হলো
আর্জিনিন হিস্টিডিন, আর্জিনিন এবং হিস্টিডিন, আর্জিনিন হিস্টিডিন, আর্জিনিন হিস্টিডিন, আর্জিনিন হিস্টিডিন, আর্জিনিন হিস্টিডিন। তাহলে এই 10টা তোমরা মনে রাখবা। এবং আমি আরেকবার বলছি, তোমরা যদি কেউ চাও এসে বলবা 10টা অ্যামিনো অ্যাসিডের নাম, তোমরা আসতে পারো নিজে থেকে। এই 10টা আমার সাথে একবার বলো, কোনো ট্রিক্স না, ছন্দ দরকার নাই, নাহলে এত ছন্দ মনে রাখতে পারবে না, ঠাটা মুখস্থ করো। বলো ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থিও, থিও, ফ্যান, ফ্যান, আর্জিনিন, হিস্টিডিন, আর্জিনার হিস্টোরি, আর্জিনিন হিস্টোরি। তাহলে ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনালিন, আর্জিনিন, হিস্টিডিন। ওকে, কে বলতে চাও চলে আসো, দেখি কে বলতে চাও, আমি দেখতে চাই। ওকে, 2 জন। আচ্ছা, তোমরা অনেকেই আসতে চাও, রিকোয়েস্ট পাঠাও, কিন্তু পরবর্তীতে তোমাদের কার দেখা মেলে না কেন ভাই? কেন দেখা মেলে না তোমাদের? হ্যাঁ, চলে আসো, আমি যাকে এখন অ্যাড করছি, চলে আসো। আসছে কিসে? কই নাই, কাউকে পাই না, ডিক্লাইন করে দিচ্ছে। তাহলে তুমি রিকোয়েস্ট কেন দিচ্ছ ভাই? আসবাই না যখন। তরিকুল ইসলাম ইমন রিকোয়েস্ট দিয়েছে, সে আসতে চায়, নো অ্যান্সার। আচ্ছা থাক। তো চলো, আশা করছি তোমরা ইসেনশিয়ালটা পারবে। যদি ইসেনশিয়াল পারো, ইনশাআল্লাহ ওইটাতে আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না। এবার আসি, তোমরা যদি মনে করো ভাইয়া বাকি 10টার নামও আপনি একবার লিখে দেন, সেই বাকি 10টা অ্যামিনো অ্যাসিডের নাম লিখে আমি একটু পরেই দিব, যখন আমরা বাকিগুলো পড়বো তখন। তো এবার আমরা একটা অ্যামিনো অ্যাসিডের একটা নাম শিখি, তোমরা একটু লেখো, ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। সো মনে রাখবা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড গুলো কারা কারা। তো ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড তোমরা এভাবে মনে রাখতে পারো, খালা, আর্জিনা, হিস্টোরি, পরেন। এটা একটু আলাদা করে মনে রাখো, কাজে লাগবে। খালা, আর্জিনা, হিস্টোরি, পরেন। অর্থাৎ খাতে হচ্ছে ক্ষারীয়, লাতে হচ্ছে লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, আর পরেনতে হচ্ছে প্রোলিন। তাহলে এই 4টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে ক্ষারীয়। ওকে, তাহলে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড মনে রাখবা, খালা, আর্জিনা, হিস্টোরি, পরেন। খাতে ক্ষারীয়, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন এন্ড পরেনতে প্রোলিন। কেন এই বিষয়টা লেখালাম একটু পরেই তোমাদেরকে কাজে দিবে। তো চলো আমরা সেই জিনিসটা এখন পড়ি। তাহলে অ্যামিনো অ্যাসিডকে আবার অন্যভাবে ভাগ করা যায়। তাহলে অ্যামিনো অ্যাসিডের নেক্সট প্রকারভেদ, অ্যামিনো অ্যাসিডের আমরা নেক্সট প্রকারভেদ পড়ব। অ্যামিনো অ্যাসিডের সেই প্রকারভেদটা হচ্ছে এরকম: পোলার অ্যামিনো অ্যাসিড, নন পোলার অ্যামিনো অ্যাসিড বা অপোলার অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিডকে পোলারিটি আছে না নাই এর উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পোলার অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে অপোলার বা নন পোলার অ্যামিনো অ্যাসিড। এবং এই 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে 10টা হচ্ছে পোলার, 10টা হচ্ছে অপোলার। 10টা হচ্ছে পোলার, 10টা হচ্ছে অপোলার। তাহলে তুমি যদি 10টা পোলারের নাম মনে রাখো, তাহলে বাকিগুলো হচ্ছে অপোলার। কিন্তু কথা হচ্ছে তোমাদের বইয়ে তো 10টা এক্সাম্পলই দেওয়া নেই, 1টা 2টা করে আছে। তো যাই হোক, এই 10টা পোলার অ্যামিনো অ্যাসিডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই 3 ভাগটা কি? একটা হচ্ছে পোলার পজিটিভ চার্জ, একটা হচ্ছে পোলার নেগেটিভ চার্জ, এবং আরেকটা হচ্ছে পোলার আনচার্জড। পোলার আনচার্জড। তো কিভাবে মনে রাখবা? কমন সেন্স মনে রাখবা, নেগেটিভ চার্জ, আমি যদি একটা অ্যামিনো অ্যাসিড আঁকি আবার, এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে যখন এরা বিক্রিয়া করে, নেগেটিভ চার্জটা কে ধারণ করে? অ্যাসিড, অ্যাসিড মূলক। আর পজিটিভ চার্জটা ধারণ করে কে? ক্ষার মূলক। তাহলে আশা করি আর জিন্দেগিতেও ভুল হবে না যে নেগেটিভ চার্জ যেহেতু অ্যাসিড মূলক, তাহলে যে অ্যামিনো অ্যাসিডটা অ্যাসিডিক তারাই হচ্ছে নেগেটিভ চার্জ। আর পজিটিভ চার্জ যেহেতু ক্ষারমূলক, তাহলে যে অ্যামিনো অ্যাসিডটা ক্ষারীয় তারাই হচ্ছে পজিটিভ চার্জ। সে একটু আগে আমরা শিখলাম ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে খালা, আর্জিনা, হিস্ট্রি, পরেন। তাহলে লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, প্রোলিন। তাহলে এই 4টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, এবং ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড গুলো হচ্ছে পজিটিভ চার্জ। ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড গুলো কি ভাইয়া? পজিটিভ চার্জ। এ কারণে আমি একটু আগে
এই ট্রিক্সটা দিলাম যে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড মনে রাখবা, খালা আরজিনা হিস্ট্রি পড়ে। তোমাদের বইয়ে দেখবা এই 4টা এক্সাম্পল নাই, যে কোনো 2টা মনে হয় দেওয়া আছে। তাহলে নেগেটিভ চার্জ মানে কি? অ্যাসিড মূলক। তো 20 ধরনের যে অ্যামিনো অ্যাসিড আছে এর অ্যাসিড হচ্ছে অ্যাসিড মূলক। নাম দেখে কিভাবে চেনা যাবে যে এরা অ্যাসিড মূলক? সেই অ্যামিনো অ্যাসিডের নামের শেষেই আছে অ্যাসিড। তাহলে 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 2টা অ্যামিনো অ্যাসিড আছে যাদের নামের শেষেই আছে অ্যাসিড। একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। সো কত সহজ। তাহলে নেগেটিভ চার্জড হচ্ছে 2টা অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে পোলারের মধ্যে 3টা, পজিটিভে পেলাম 4টা, নেগেটিভে পেলাম 2টা, কয়টা হলো 6টা। কিন্তু পোলার টোটাল কয়টা? 10টা। তার মানে আনচার্জড হচ্ছে আরো কয়টা? 4টা। আনচার্জড কি? আরো কয়টা? আরো আছে আনচার্জড। তো এই আনচার্জড গুলোর তোমাদের বইয়ে যে 2টা এক্সাম্পল আছে মনে রাখবা, একটা হচ্ছে থ্রিওনিন আর একটা হচ্ছে সেরিন। এবং এই 2টার মধ্যেও একটা মিল আছে, থ্রি সেরি, অর্থাৎ শব্দ প্রথম ওয়ার্ডের পর রি ব্যাপারটা আছে, থ্রি সেরি, 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে আর কোনো অ্যামিনো অ্যাসিড নাই যেটা থ্রিওনিন সেরিন এরকম আছে। অথবা অনেকে এইভাবে, আমি মনে রাখতাম যে আনসার ধরো 3-তে পড়েছে বা এরকম টাইপের। সো এটা তোমরা একটু মুখস্থ করে নিও। তাহলে কোন স্টুডেন্ট যদি এই পোলার অ্যামিনো অ্যাসিড গুলোর নামটুকু মনে রাখতে পারে, তাহলে বাকি 10টা যে নন পোলার সেগুলোর নাম আর পড়ার কোনো দরকার নেই। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা ক্লাসিফিকেশন। এবং লাস্ট ক্লাসিফিকেশন সেটা হচ্ছে গঠনের উপর ভিত্তি করে, আমি লিখে দিই। তাহলে লাস্ট ক্লাসিফিকেশন হচ্ছে গঠনের উপর ভিত্তি করে 3 প্রকার। সেই 3 প্রকার হচ্ছে, নাম্বার 1 অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, যার সংখ্যা হচ্ছে 14টা। নাম্বার 2 অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, যার সংখ্যা হচ্ছে 2টা। এবং নাম্বার 3 হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, যার সংখ্যা হচ্ছে 4টা। এই হচ্ছে 20টা। তো তোমাদের আজমল স্যার বা আলিম স্যারের বইয়ে এই অ্যালিফ্যাটিকের আবার 5টা ভাগ আছে। এই ভাগগুলো এখন পর্যন্ত পরীক্ষায় আসেনি, বোর্ড পরীক্ষায়, মেডিকেলে আসেনি। বাট জিনিসগুলো কিন্তু অনেক মজার এবং সহজ। তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, আমি এটা পড়াবো। বাট তোমাদের হাসান স্যারের বইয়ে যতটুকু আছে ততটুকু মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো যে অ্যালিফ্যাটিক নামে অ্যালো আছে। এর এক্সাম্পল গুলো মনে রাখবা, অ্যালিফ্যাটিক, অ্যালো, গ্যালো, ভ্যালো। অর্থাৎ অ্যালিতে অ্যালানিন, গ্যালোতে গ্লাইসিন, ভ্যালিন। তাহলে বলো অ্যালিফ্যাটিক, অ্যালি, অ্যালো, গ্যালো, ভ্যালো, অ্যালো, গ্যালো, ভ্যালো, অ্যালিফ্যাটিক, অ্যালো, গ্যালো, ভ্যালো। সো আমার সাথে বলো অ্যালিফ্যাটিক, অ্যালো, গ্যালো, ভ্যালো, অ্যালো, গেলো, ভ্যালো। অর্থাৎ এতটুকু পড়লেই এনাফ, বেশি লাগবে না। সো অ্যালিফ্যাটিক কি? অ্যালো, গেলো, ভ্যালো, অ্যালো, গেলো, ভ্যালো। আর অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড 2টা, একটা হচ্ছে টা দিয়ে টাইরোসিন আর একটা ফি দিয়ে ফিনাইল অ্যালানিন। সো একসাথে মিলিয়ে পড়ো অ্যারোটাফি। বারবার বলো অ্যারোটাফি, অর্থাৎ অ্যারো হচ্ছে টাফি, টা দিয়ে আর কোনো অ্যামিনো অ্যাসিড নাই, ফি দিয়ে আর কোনো অ্যামিনো অ্যাসিড নাই। বাট তুমি যদি শুধু টি পড়ো তাহলে কিন্তু কনফিউশন হবে যে টিতে টাইরোসিন না টিতে ট্রিপ্টোফ্যান। তাই ইংলিশ নেমোনিক্স ইউজ করার চেষ্টা করবা না, কম করবা। যেমন টি বাংলায় 2টা, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, রাইট? তাহলে টা মানে আমি বুঝবো এটা টা দিয়ে। যেমন দেখো ল দিয়ে 2টা আছে ভাইয়া, লাইসিন, লিউসিন। এটা কিন্তু ক্ষারীয়, এটা কিন্তু ক্ষারীয় না। তো আমি যদি এখন ইংলিশের এল দিয়ে মনে রাখি তাহলে আমার কনফিউশন হবে না, এলতে লাইসিন না লিউসিন? খালা, লা মানে এটা লাইসিন। সো এজন্য ছন্দ বানাও, ছন্দ বানাও, বাট ছন্দটা যাতে পরে মনে থাকে ওভাবেই বানাও, যাতে পরে ছন্দ দেখে আবার এটার জন্য আর কোনো ছন্দ না লাগে। সো এই বিষয়টা একটু সাবধান। তাহলে গঠন অনুযায়ী যেহেতু 3 ধরনের অ্যামিনো অ্যাসিড, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, এই 2টার এক্সাম্পল যদি তুমি জানো তাহলে বাকিটা হেটারোসাইক্লিক, সেটা আর পড়ার দরকার নেই। তাহলে অ্যারোমেটিক হচ্ছে টাফি, অ্যারোটাফি, বারবার বলো, একটা শব্দ গেঁথে রাখো মনের মধ্যে, অ্যারোটাফি, 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 অ্যারোটাফি। আর অ্যালিফ্যাটিক অ্যালো, অ্যালো, গেলো, ভ্যালো, অ্যালিফ্যাটিক অ্যালো, অ্যালো, গেলো, ভ্যালো, অ্যালো, গেলো, ভ্যালো।
সো তোমরা যদি এবার তোমাদের বইটা খোলো আর 3-4টা লাইন পাবা, সেটাও বলে দেই, তাহলে অ্যামিনো অ্যাসিড এরপর থেকে আর পড়তে হবে না, আমি যা লেখাইছি এতটুকু পড়লেই ইনশাআল্লাহ হবে। তো সেটা হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড নিয়ে আমাদের ক্লাসিফিকেশন গুলো হয়ে গেল। সো আমাদের বাকি রয়েছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড অনেকগুলো আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্নিথিন, যেটা ইউরিয়া তৈরি করে, আমি একটু আগে বলেছি। দেন সাইট্রুলিন, এই নাম দুইটা মনে রাখবা। আরো দুইটা নাম লিখে দেই যাদের নামের শুরুতে হোমো বিষয়টা আছে। তাহলে অর্নিথিন, সাইট্রুলিন, হোমোসেরিন, হোমোসিস্টিন, হোমো হোমো। তাহলে এই দুইটা মনে রাখো, অর্নিথিন, সাইট্রুলিন, বাকি দুইটার নামে হোমো হোমো আছে। এবং কোটি কোটি পার্সেন্ট স্টার চিহ্ন দাও, অথবা স্টার ইনফিনিটি দাও। বিরল অ্যামিনো অ্যাসিড কোনটা? বিরল অ্যামিনো অ্যাসিড। তো আমরা জানি প্রোটিনে অ্যামিনো অ্যাসিড পাই। সো ডাল হচ্ছে একটা প্রোটিন, তাহলে ডালের মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে অনেক। তো যে অ্যামিনো অ্যাসিড বিভিন্ন প্রোটিন জাতীয় খাবারের মধ্যে খুব কম থাকে, পাওয়াই যায় না বললে চলে, এবং এই একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড, মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, সেটা হলো হাইড্রোক্সিপ্রোপিন। সেটা হলো হাইড্রোক্সিপ্রোপিন, হাইড্রোক্সিপ্রোপিন, হাইড্রোক্সিপ্রোপিন। তো এই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই পুরোটা একবার রিভাইজ করব। এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কোশ্চেন গুলো করবা। তো আমি স্টার্ট করি। অ্যামিনো অ্যাসিডের আবিষ্কারক ফিশার। ফিশার কি কি করেছেন? রাইবোজ আবিষ্কার করেছেন, অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করেছেন, আরএইচ ফ্যাক্টর, এন্ড ফাইনালি গ্লুকোজের শিকল স্ট্রাকচার দিয়েছেন। অ্যামিনো অ্যাসিডে কার্বনের 4টা মূলক থাকে, কার্বনের 4 দিকে, একটা অ্যামিন, একটা অ্যাসিড, একটা হাইড্রোজেন এবং একটা আর। আর গ্রুপ হাইড্রোজেন হলে গেল, হাই গেল, মিথিয়েলো, ও সিরিন, শালা, সিস্টিন। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, এরা বর্ণহীন, অ্যাসিড পানিতে দ্রবণীয়, মানবদের সব অ্যামিনো অ্যাসিড আলফা, উভধর্মী যৌগ, এবং যেহেতু দুই ধরনের আয়ন প্রডিউস করে, জুইটার আয়ন তৈরি করে, যেহেতু অ্যাসিড ক্ষার দুটাই আছে, তাহলে এরা মৃদু অ্যাসিড বা ক্ষারে লবণ পানি তৈরি করে। প্রোটিনকে ভাঙলে পাই অ্যামিনো অ্যাসিড, আর অ্যামিনো অ্যাসিড মিলে পেপটাইড বন্ধনের ফলে পাই প্রোটিন। এই 8টা। ব্যবহার 7টা পড়ব। অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, দেহ গঠন, অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ, পিএইচ, ইউরিয়া, মেলানিন। প্রোটিন তৈরি, দেহ গঠন, অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ, পিএইচ, ইউরিয়া, মেলানিন। তারপরে যেটা পড়ব, পেপটাইড বন্ধন কি। দুইটি অ্যামিনো অ্যাসিডের, একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলক এবং অপর অ্যামিনো অ্যাসিডের অ্যামিন মূলকের মধ্যে হতে এক অনুপানি অপসারণের ফলে কার্বন নাইট্রোজেনের মধ্যে যে অ্যামাইড বন্ধন তৈরি হয়, সেটাই হচ্ছে পেপটাইড বন্ধন। এবং দুইটি অ্যামিনো অ্যাসিড মিলে হয় ডাইপেপটাইড, যেখানে পেপটাইড বন্ধন একটা। তাহলে 10টি পেপটাইড মানে 10টি অ্যামিনো অ্যাসিড। ওকে, অর্থাৎ ডেকাপেপটাইড মানে 10টি অ্যামিনো অ্যাসিড, কিন্তু পেপটাইড বন্ধন একটা। আশা করি বুঝতে পেরেছো। প্রকারভেদ, ইসেনশিয়াল, নন ইসেনশিয়াল। ইসেনশিয়াল অবশ্যই খাইতে হবে, কেন? দেহে তৈরি হয় না। অ্যাডাল্টে 8, ওটা 12, শিশুদের 10, 10। মনে রাখো শিশুদের একটু বেশি লাগবে, বেশি খাইতে, দুইটা অ্যামিনো অ্যাসিড বেশি নিতে হবে বাচ্চাদের। সেই 10টার নাম কি? ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থিওথিওফ্যানফ্যান, আর আর্জিনিন, হিস্টিডিন। এর মধ্যে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড খালা, আর্জিনা, হিস্টোরি পড়েন। এটা শিখে লাভ কি? পোলার পজিটিভ চার্জ হচ্ছে খালা, আর্জিনার, হিস্টোরি পড়েন, ওই 4টা। আর নেগেটিভ চার্জ অ্যাসিডিক, যার নামে শেষে অ্যাসিড। আর আনসার 3 তে পড়ে, 3 সিরি, 3 সিরি। আনসার 3 তে পড়ে, 3 তে পড়ে, আন 3 3। তাহলে বাকি ওই পাশের 10টা পোলার দরকার নেই। গঠনের উপর ভিত্তি করে অ্যালিফেটিক, অ্যালো গেল ভ্যালো, অ্যারো টাফি, অ্যালি অ্যালো গেল ভ্যালো, অ্যারো টাফি, অ্যারো টাফি, অ্যারো টাফি, অ্যারো টাফি, অ্যালো গেল ভ্যালো, বাকিটা হেটারোসাইক্লিক। এই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। নন প্রোটিনের মধ্যে অর্নিথিন, সাইট্রোলিন, ইউরিয়া বানায় অর্নিথিন, এটা ইম্পর্টেন্ট। আর বিরল, কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট, বিরল। সো তুমি যদি মনে করো তুমি খুব বিরল, তোমার নাম রাখো আজকে হাইড্রোক্সিপ্রোপিন। বা তোমার কোনো একটা বিরল ফ্রেন্ডের নাম, যারা খুঁজেই পাওয়া যায় না, কিরে তোরে তো পাওয়াই যায় না, তুই তো হাইড্রোক্সিপ্রোপিন হয়ে গেছিস, একটু এভাবে বলো। হ্যাঁ, তুই আমাবস্যার চাঁদ হয়ে গেছিস,
এটা না বলে, বাংলা ভাষায় না বলে, বাংলার ইয়েতে না বলে বায়োলজিতে বলো, তুই তো হাইড্রক্সি প্রোপিন হয়ে গেছিস রে, মানে পুরো বিরল। সো এটা পরীক্ষায় আসে এবং আসবে। সো যদি তোমাদের কারো কোনো কিছু জানার থাকে, আমি চেষ্টা করলাম, এই অধ্যায়টা নিতে আমার প্রায় 14 থেকে 16টা লেকচার লাগে পুরো অধ্যায়টা। সো ডেফিনেটলি একদিনে পুরোটা শেষ করা পসিবল না, তাই আমি এমন একটা টপিক আলোচনা করলাম যাতে কোনো বাদ না থাকে, এটা আমি শেষ করলাম। কিন্তু আমি কার্বোহাইড্রেট ধরলে এটা শেষ হতো না, 4 দিন লাগে। সেই কারণে যেটা ধরলাম, আশা করছি এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। কারো কোনো যে কোনো কোশ্চেন অ্যামিনো অ্যাসিড নিয়ে থাকলে আমাকে এখন করতে পারো, আমি তোমাদের আনসার দেওয়ার জন্য কমেন্টগুলো চেক করছি। আশা করছি আমাদের ঝাপসা দেখাটা একটু কমেছে। ওকে, তোমরা একটা কাজ করো, তোমরা কে তোমাদের কোন ফ্রেন্ডকে হাইড্রক্সি প্রোপিন বলতে চাও, তোমরা তোমাদের সেই ফ্রেন্ড গুলোকে এখন মেনশন করো এবং আমরা বিদায় নিয়ে নিব। আমি আবারও বলছি, তোমরা তোমাদের কোন ফ্রেন্ড গুলোকে হাইড্রক্সি প্রোপিন নাম দিতে চাও তাদেরকে তোমরা এখন মেনশন করো, কিরে হাইড্রক্সি প্রোপিন, বা তাদেরকে মেনশন করো। এবং আমি তোমাদের আর 2 মিনিট বা 1 মিনিট ওয়েট করব তোমাদের কমেন্ট পড়ার জন্য। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি রিপ্লাই দিব। আচ্ছা, নাইমুল্লাহ বলেছে এত লম্বা ক্লাস প্রথম দেখলাম। আসলে পাবলিকলি এত লম্বা ক্লাস নেওয়া হয় না, বাট আমার অ্যাডমিশনে 2.5 ঘন্টারও ক্লাস আছে পাবলিকলি। হ্যাঁ, এটাই লং ক্লাস। আমার গ্রুপেও আমি এত ক্লাস নেইনি কখনো পাবলিকলি এত লম্বা। ওকে, ধন্যবাদ সবাইকে যাদের যারা একটু বুঝতে পেরেছো। আমারও ভালো লাগবে যদি আসলেই তোমরা বুঝতে পারো। আচ্ছা, অনেকেই কোশ্চেন করছেন নেক্সট ক্লাস কবে নেবেন। আমি তোমাদের যে গ্রুপের যারা অ্যাডমিন মডারেটরের সাথে কথা বলে দেখি কবে নেওয়া যায়, কারণ এখন অ্যাডমিশন শুরু হয়, একটু প্রচুর চাপে আছি এবং ব্যস্ত হয়ে পড়েছি। তারপরে আমি কথা বলে দেখি, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ সামনে অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ যারা মনে করছো যে আমার ক্লাসটা বুঝতে পেরেছো, অনেক ধন্যবাদ। আসলে ক্লাস বুঝতে পারাই আমরা টিচাররা ক্লাস নেয় যাতে তোমরা বুঝতে পারো। তো বুঝতে পারলে আমাদেরও ভালো লাগবে। ওকে, আচ্ছা, অনেকে মেনশন করছো, ভেরি গুড, তোমরা মেনশন করতেই থাকো। আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে ভবিষ্যতে। আর এই গ্রুপটা সম্পর্কে আমি যেটা বলি, আমার আহ, যারা এই গ্রুপের অ্যাডমিন, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য এখানে ক্লাস নেওয়ার। এবং আমি এই গ্রুপের আরো উত্তরোত্তর সফলতা কামনা করছি। অনেক অল্প সময়ে তারা 50,000 মেম্বারের একটা গ্রুপ হয়ে গেছে। আশা করছি এটা 10 লাখ বা তাদের যত ইচ্ছা ছাড়িয়ে যাক, এবং এই গ্রুপটা যাতে তোমাদের স্টুডেন্টদের অলওয়েজ সেবায় নিয়োজিত থাকতে পারে এই দোয়াও করি। তারা যাতে সবসময় তোমাদেরকে একটা ভালো গাইড করতে পারে এই দোয়া করি। তো শুভকামনা থাকলো এই গ্রুপের জন্য, তোমাদের সবার জন্য, এবং আমি আমার নিজের জন্য দোয়া চাচ্ছি। ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।